রেলগেট হ্যাঁ, শুনছি তো যে ভাঙে মাঝে মাঝে, মাঝে মধ্যে ভাঙে। শুনেছি। সমস্যা হ্যাঁ, হয় তো যাতায়াতে। যাতায়াতের তো সমস্যা হয়। এই যে কখন দিয়ে দাঁড়ানো, কতক্ষণ দাঁড়িয়ে? আধা ঘন্টা। আধা ঘন্টা। তো এইটা সমস্যার সমাধান কি? সমাধান কি এখন হেড অফিসে বললো যে খবর দেবে, তারপরে ওভারব্রিজের দাবি তো অনেকদিন ধরে আছে। ওভারব্রিজ তো কবে হবে ঠিক নেই। সে আমি 5 বছর আগেই শুনেছি যে ওভারব্রিজ হবে হবে, কিন্তু হচ্ছে না। এই ব্যবসায়ীরা করতে দেবে না তো, ওই দোকান পাশারি ভাঙতে হবে না, এর জন্য করতে দেবে না। তো রাজ্য সরকার কোনো করেনি, পদক্ষেপ নেয়নি? না, ওইসব কিছু জানি না আমি ঠিক। কি নাম? বাবাই বাবাই। বাবাই সর্দার। যে হচ্ছে এরকম আমাদের সমস্যায় পড়তে হচ্ছে, আধা ঘন্টা 1 ঘন্টা হয়তো আটকে রইলাম। তো এই এই যে গেটের মধ্যে। হাবড়া, এই যশোর হাবড়া। রোডের উপরে তো এখানে হ্যাঁ। দীর্ঘদিন ধরে আপনাদের তো ফ্লাইওভারের দাবি। খুব অসুবিধা হচ্ছে আমাদের, ফ্লাইওভারের দাবি কিন্তু ওই কোথায় হচ্ছে না তো। কতদিন ধরে শুনেছেন? ভোট আসলে তো বলে ফ্লাইওভার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভোট আসলে শোনা যায়। হ্যাঁ, ভোট আসলে শোনা যায়, করে দেবো ব্যাস, ওই অবধি। ভোটের পরে আর না আর কিছু। এই যে ভোট এলে ফ্লাইওভার করে দেবে, এটা কত বছর ধরে বলছে? এটা তো দীর্ঘদিন ধরে, অনেক দিন ধরে। তা ধরুন 20-22 বছর ধরে হচ্ছে, আর বেশি। হ্যাঁ, এরকম শুনে যাচ্ছি আমরা, ব্যাস ওই অবধি। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আমাদের এই অসুবিধার সমস্যায় পড়তে হচ্ছে দীর্ঘদিন রোগীরা তো ধরে। সমস্যায় পড়ে। অবশ্যই দুর্বিধা। অ্যাম্বুলেন্স এখন যদি কোনো একটা এমার্জেন্সি রুগী যায়, হয়তো অসুবিধায় পড়বে, হয়তো এখানেই একটা বড় ধরনের বিপদ ঘটতে পারে। হ্যাঁ, আমরা কবে যে সমাধান হবে আমরা কিছুই বলতে পারছি না। হ্যাঁ। কি নাম হবে? গৌতম ঘোষ। হ্যাঁ, তো অনেকদিন ধরে তো বলছে করা হবে উড়ালপুল। হবে বলছে তো, এখনো তো হলো না। কতদিন ধরে শুনছেন উড়ালপুল হবে? বহুদিন ধরে হচ্ছে, তাও মোটামুটি কত বছর? 2-3 বছর হয়ে গেছে। আমি তো এই সাইডে কম আসি। কি নাম আপনার? আমার নাম আমার নাম মোস্তাকিম। হবে তা ধরুন 30 বছর। 30 বছর হচ্ছে না। কত গভর্নমেন্ট, সিপিএম আসলো বললো হবে, টিএমসি আসলো বললো হবে। হয় না। আমাদের দুর্ভোগের সীমা নাই দাদা। কিরকম দুর্ভোগ? এই যে টাইমলি যাতায়াত করতে পারছি না, অফিস টাইম অফিস হচ্ছে না, স্কুল টাইম স্কুল হচ্ছে না। এইবার ধরুন এই যে অবস্থা, আপনার কোনো হসপিটালে রোগী যদি মুমূর্ষু রোগী আসে, সে টাইমে হসপিটালে অ্যাডমিশন হতে পারছে না, অনেক সময় অনেক প্রাণ যাচ্ছে। আমরা খুব দুর্ভোগে আছি। এখন দেখা যাক সামনে গভর্নমেন্ট যারা আসে তারা যদি কিছু করতে পারে। কি নাম আপনার? খোকন দাস। এখানে বাকি আছে কি? আমি বলতে পারবো না দাদা। আপনার চোখে যেটা ধরা পড়েছে, বেকার সমস্যা। অ্যাকচুয়ালি আমার এই অভিজ্ঞতা থাকলেও আমি এখন কিছু বলতে পারি না, এগুলো বলতে পারছি না। কেন? কোনো রাজনৈতিক দলে আছেন না সরকারি? না 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 না, সেটা কোনো, সরকারি কর্মচারী? না 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 না, এমনি মানে বলতে ইচ্ছে করছে না, তাই বলতে পারছি না। মানে বিরক্ত? বিরক্ত যেন না, এক জায়গা থেকে এসেছি তো একটু টেনশনে রয়েছে সেই জন্য। তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তো কি উন্নয়ন কি দেখলেন? দেখলাম ভাই, ভালো উন্নয়ন হয়েছে। হ্যাঁ, তো এবার ভোটে কি হতে পারে? এবার ভোটে ভালো হবে। ভালো হবে। কার ভালো হবে, দাদার না দিদি? দাদার। হ্যাঁ, দাদার দলের ভালো হবে, দিদির দলের হবে না। মানুষের রাগ কার উপর বেশি, দাদার উপর না দিদির উপর? দিদির ওপর। হ্যাঁ, দিদি। দিদির উপর রাগ বেশি। না না, রাগ করলে হবে না, রাগ করলে হবে। তো মানুষজন কি বলে কি? ঘর বাড়ি দেবে, মেয়েদের জায়গা কিনে দেবে, জামাইদের দেবে, আর নিজের দেবে। আমার বউ প্রতিবন্ধী, ওই যে 1000 টাকা করে পাই, ওই যে ইয়ে কাটে। কালী পুজো হয়ে গেছে, মানছিস কালকে ছাগল গরু টরু পোষে তো, মেঘ মেঘ বাচ্চা হয়, সরকারে পুষ্টি বলেছে। আমি বিকার ভাতা পাইনি, বৃদ্ধ ভাতা পাইনি, আমার 60 বছর উপর হয়ে গেছে। হ্যাঁ, আবেদন করেছে? আমি এই হরির নাম, এই ওই হরির নাম আছে, এই আমার হরির নামে তরি, বুঝলেন বাবা, হরির নামে বলরামের ধুলা,
এই মায়াপুরীর ধুলা, এই মা তারার ধুলা, ভোলানাথের সর্বদেবতা, কোটিপতি। কোনো সরকারি সুবিধা পাননি? না, কি নাম আপনার? সম্পদ। উন্নয়ন হলে ভালো হতো। আপনি তো মানে তরুণ প্রজন্মের একজন, বলুন না। হ্যাঁ, বলবেন না? বলুন কি কি আপনার আপনার তো দাবি আছে কোনো? বলুন। হ্যাঁ, বলবেন না? হ্যাঁ, রাস্তাঘাট, আলো, রাস্তাঘাট হয়েছে, আলো হয়েছে, আর কি কি হয়নি? হয়নি তো আর কিছু, হ্যাঁ, আর কিছু তো হয়নি। আর কিছু হয়নি? কি কি সেগুলো? রাস্তাঘাট, আলো এটাই হয়েছে, আর তো কিছু দেখি না। আর কি হলে ভালো হতো? কি বলবো, আমাদের দিন এনে দিন খাও, আমরা যা হয় তাই চলি, আমরা সেইভাবে। এই ঝড়ের সময় আমরা কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি। আমাদের দোকান ঘর পড়ে গেছে, আমরা যাদের হয়নি, যাদের কিছু ক্ষতি হয়নি তারা পাইছে, তারা টাকাও পাইছে, তারা কাগজও পাইছে, তারা সব কিছু পাইছে। কেউ মই আইনে টালি গুলে দিয়ে তারাও টাকা পাইছে, আমরা পাইনি কিছু, সত্যি কথা। কি নাম আপনার? আমাদের নাম সুন্দরী কুণ্ডু। আচ্ছা, আপনি কি কি পেয়েছেন? আমরা কিচ্ছু পাইনি। ক্ষতিগ্রস্ত হয়েছিল? হ্যাঁ, গাছে ঘরে পরে গাছ পড়ে ঘর ভেঙে গেছিল। কিচ্ছু পাননি? আবেদন করেছিলেন? হ্যাঁ, আমরা কাউন্সিলরের বাড়ি বলতে গেছি। হ্যাঁ, আবেদন করেছিলেন? হ্যাঁ, তো কি বলেছে? সব কিছু ফটো ছবি টবি তুলে নিয়ে গেছে, যায়নি আর আমাদের। টাকা পেয়েছে কারা? যাদের ওরা ওই কালি খুলি করছে তারা পেয়েছে। হ্যাঁ, আমরা পাইনি। কি নাম আপনার? আমার নাম আছে নির্মলা বিশ্বাস। তো মানে আমার ওই ঘরের উপর গাছ পড়ছিল, ঘরের টিনের ঘরে, বুঝলে তো, গাছ পড়ে ঘর ভেঙে গেছিল। তা আমরা সব কিছু কাগজপত্র জমা দিয়ে সেই কাগজপত্র আবার রিটার্ন এসে গেছে, আর যায়নি কিছু আমাদের। রিটার্ন কে পেয়েছে যে আমাদের আশেপাশে কেউ পায়নি। হ্যাঁ, যাদের কোনো কিছু হয়নি তারাই পেয়ে গেছে টাকাগুলো। কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000 এরকম পেয়েছে, অথচ আমরা কিচ্ছু পাইনি। আপনার এলাকায় অন্যান্য উন্নয়ন কেমন হয়েছে? আমাদের এলাকার উন্নয়ন নেই, ভালো উন্নয়ন হয়নি, হয়নি? ভালো উন্নয়ন হয়নি। আমাদের চৌড়িয়া বাড়ি তো, আমাদের এলাকায়, আমাদের মানে পশ্চিম পাড়ায় আমরা বাস করি, আমাদের পশ্চিম পাড়ায় কোনো কিছু হয়নি। তো কে মানুষজন কি বলছে, কে জিততে পারে, দাদা না দিদি? এখন যে ভোটের ব্যাপার, এখন তো সবাই তো মানে আশা করে আমি জিতবো। এখন না, পাল্লা ভারী কোন দিকে? পাল্লা বললে এখন তো বিজেপি দেখছি যে বেশি পাল্লা। হ্যাঁ, তো এখন তৃণমূল আর বিজেপি এই দুটো হচ্ছে রেষারেষি হবে এখন। কে জিতবে কে হারবে কিছু বলা যাচ্ছে না। কি নাম আপনার? আমার নাম কেনারাম বিশ্বাস। আপনার এলাকায় আপনার কি নাম? 10 বছরের জানি না, এখন বিজেপি সরকার আসা উচিত আমার ক্ষেত্রে। কেন? হ্যাঁ, নরেন্দ্র মোদী যেটুকু আছে ওর সারা বিশ্বের তো নাম আছে, ঠিক আছে। উন্নয়ন কি কি হয়েছে? উন্নয়ন তো অনেক কিছুই হবে। উন্নয়ন মমতা ব্যানার্জি করেনি কি? উন্নত মানের কি করেছে কি না, আমার দ্বারা কোনো উপকার হয় না, মানে আপনি কোনো উপকার আমি কোনো উপকার পাই নাই। যে এরকম আমফানের ঝড়ের আমার ঘরে উড়িয়ে গেছে 3 ঘর, হ্যাঁ, ঘরের ছবি নিয়ে গেছে, কিন্তু আমাদের কোনো উন্নয়নে কোনো পয়সা পাই না। পেয়েছে কে তাহলে? পেয়েছে কারা? জনগণ যাদের দেশে, তারা কাটা বাদ বা কাটা করে খাইতো, আমরা কি করে বলবো? কাজের লোক খাইতো, আমরা কি করে বলবো? একটা পয়সাও পাই না, আমরা গরিব মানুষ, আমরা 1 পয়সাও পাই না। যা পাচ্ছে বড় লোক। বড় লোকই পাবে তারা, আমাদের জন্যই কোনো কিছু না। তার জন্য নরেন্দ্র মোদী আমাদের সরকার ঠিকই আছে। আপনি বিজেপি করেন? হ্যাঁ, বিজেপি করেন না? আমি বিজেপি কোনো কিছু কোনো পার্টি করি না, কিন্তু অনেক আমি একমাত্র বিজেপি আসাই উচিত আমার হিসেবে বলে। আমি যেটা ব্যক্তিগত বলছি। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস। আমজট সমস্যা হয়? হ্যাঁ, সমস্যা হয়। কি সমস্যা হয়? জ্যাম হয় প্রচুর, পারাপারে অসুবিধা হয়। এছাড়া আর কি কি সমস্যা আছে আপনার? এই যে যানজটের সমস্যা বললেন, এই সমস্যার সমাধানের কোনো চেষ্টা দেখেছেন কখনো? উদ্যোগ দেখেছেন? না,
প্রতি সময় এরকম হাবড়ার ঝঞ্ঝাট থাকেই আর কি, মানে রাস্তা পারাপারে এরকম অল টাইম এরকমই থাকে, তো খুব কমই আর কি ফাঁকা রাস্তা পাওয়া যায়। আপনার এলাকায় উন্নয়ন কতটা হয়েছে? উন্নয়ন অনেকটাই হয়েছে। আর কি হয়নি? মনে পড়ছে না। কি নাম আপনার? আমার নাম সিঞ্জিনী দাস। মানে কতটা খুশি আপনি? মানে এখন তো যানজট আরো বেড়ে গেছে না, তার জন্য তো প্রশাসনকে আরেকটু ভালো বেটার মানে আরেকটু ভালো ব্যবস্থা নিলে আরো ভালো হয়। উড়ালপুল করা। হ্যাঁ আর উন্নয়ন কিছু হয়নি? হ্যাঁ উন্নয়ন হয়েছে, কিন্তু রাস্তাঘাট আগের থেকে ভালো হয়েছে, মানে গ্রামে গ্রামেও দেখা যাচ্ছে ভালো হয়েছে, কিন্তু তার সাথে আরেকটু মানে এই যানজটের ব্যবস্থাটা যেন কম হয় সেই দিকে একটু লক্ষ্য রাখা উচিত, কারণ অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যাচ্ছে দিন দিন। কি নাম আপনার? আমার নাম সুচিত্রা দেবনাথ। কোথাকার? এখানে বাড়ি? ভালো রাস্তাঘাটে চলতে সমস্যা হয় না? না, এখন রাস্তাঘাট ঠিকই আছে। হ্যাঁ, আর কি হলে ভালো হতো? ওই লাইট পোস্ট হলে ভালো হতো, রাস্তার সাইড দিয়ে, বাজারের সাইড দিয়ে। আমাদের বাজারে ওটা নেই, লাইট পোস্টটা। আলো নেই? না, লাইট পোস্টের কোনো ব্যবস্থা নেই। এটাই আর কোনো নিকাশি ঠিক আছে? হ্যাঁ নিকাশি নিকাশি, হ্যাঁ নিকাশি ব্যবস্থা ঠিক হয়েছে। বেকার সমস্যা? বেকার সমস্যা প্রচুর। তো কি বলছে বন্ধু বান্ধব, এবার ভোটে কি হতে পারে? লড়াইটা কার সাথে কার? নরেন্দ্র মোদী জিততে পারে। হ্যাঁ? আশা করি নরেন্দ্র মোদী জিতবে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এত ভালো কাজ করেছিল হচ্ছে না? না, উনিও কাজ করেছেন। কি নাম? শুভম বিশ্বাস। দিদিকে আমরা চাই, দিদি আমাদের জন্য করছে, আর দিদি অনেক সাহায্য করছে আমাদের, আর আমরা সারা জনমই চাই দিদির মতন একজন মায়ের, মা মাটি মানুষেরই মা সত্যি। মাটি মানুষের মহিলাদের ভাতা হ্যাঁ দিচ্ছে, হ্যাঁ কিন্তু এই মেয়েদের বিয়ে হবে যে ছেলেদের সাথে তারা তো বেকার, হ্যাঁ, ছেলেরা বিয়ে করবে কি করে? ছেলেদের কাজকর্ম দিতে হবে, সেটা তো দিচ্ছে না বলতে। দেবে মমতাদির কাছে গেলে মমতাদি দেবে, কারণ দিদি সবার জন্যই দিদি করে যাচ্ছে। আমরা চাই দিদি সারা জনম আমাদের পৃথিবীতে থাকুক, কারণ দিদি আমার মেয়েদের পাশে আছে, আর দিদির জন্য আমরা সবাই গর্বিত। আপনার মেয়ে চাকরি পেয়েছে দিদির থেকে? না, আমার মেয়ে না, আমার তো ছেলে, আমাদের তো ব্যবসা। আমার হাজবেন্ড মারা গেছে 2 বছর আগে, পারিবারিক অশান্তির জন্য আমি বাপের বাড়ি ছিলাম, এই 3 মাস ধরে বাড়িতে এসেছি, এই স্বামীর ব্যবসায় বসেছি। কি নাম? ধুমা ঘোষ। পশ্চিমবঙ্গে হ্যাঁ, আপনার বিধানসভা? না, আমার বাড়ি হচ্ছে গাইঘাটা বিধানসভা। আপনার বিধানসভায় কি উন্নয়ন হয়েছে? আমার বিধানসভায় সব কিছু হয়েছে, সবুজ সাথী হয়েছে, যুবশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, এরকম যে বহু যে প্রকল্প, সমস্ত প্রকল্পই মোটামুটি হয়েছে ওখানে। হয়নি কি? হয়নি ছোটোখাটো কিছু কিছু জিনিস হয়নি, আমপান বা এইরকম জাতীয় কিছু যে দুর্যোগ এসেছে সেই সমস্ত দুর্যোগে কিছু মানে খারাপ কাজ এগুলো হয়েছে। তো এগুলো কি ভোটে প্রভাব পড়তে পারে? আর কিছু কিছু হয়তো 2-1টা 64টার মধ্যে যদি 2-1টা এরকম খারাপ হয়ে থাকে, আমার তো মনে হয় করার কথা না। কি নাম আপনার? আমার নাম সাধন পাল। উন্নয়ন কেমন হয়েছে? উন্নয়ন যথেষ্ট হয়েছে। আমাদের বনগাঁ সাউথ বিধানসভার অন্তর্গত আমি, যথেষ্ট পরিমাণে মানে উন্নয়ন হয়েছে। এবার আবার প্রার্থী চেঞ্জ হয়েছে, মানে মহিলা ক্যান্ডিডেট হয়েছে। আশা করা যায় ভবিষ্যতে আরও উন্নয়ন হবে। যা কিছু বাকি আছে সেটা এই মহিলার মানে আমাদের এই প্রার্থীর দ্বারাই সম্পন্ন হবে। আর কি হলে ভালো হতো? আর মানুষের তো চাহিদা শেষ নেই, আবার উন্নয়ন আরও অনেক কিছু দরকার। রাস্তাঘাটে যতটা ভালো আছে তারও অনেক বেশি ভালো দরকার। শিক্ষা ব্যবস্থার আছে উন্নয়ন হওয়া উচিত, এগুলো করতে হবে। বেকার সমস্যা? বেকার সমস্যা কিছুটা আছে, কিছুটার মধ্যে ভালোই আছে বেকার সমস্যা। তারপরে তো আবার এখন নিয়োগ হয়েছে প্রচুর পরিমাণে, সেই নিয়োগে যদি সমস্যার সমাধান হয়েছে নিশ্চয়ই। আর কিছু ডিসপুট তো থেকেই থাকে। কি নাম আপনার? আমার নাম সাফিউর মণ্ডল। আপনার বিধানসভা? আমি মন্তব্য করব।
অনেক কিছু হয়েছে, যেমন যেরকম পাকা বাড়ি করে দিয়েছে, তারপর রাস্তাঘাট, জলের ব্যবস্থা করেছে, এইগুলো উন্নয়ন হয়েছে। হয়নি কি? পরিষেবা অনেক পাওয়া যাচ্ছে এখন, হসপিটাল পরিষেবা। হয়নি কি? অনেক কাজ তো বাকি আছে, যেরকম গ্রামের গঞ্জে যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো এখন ঢালাই হচ্ছে, অনেকটা বাকি আছে, এইগুলো বাকি আছে। তো মানুষের খুশি বেশি সরকারের কাছে না ক্ষোভ বেশি? বুঝতে পারছি না, মানুষের ক্ষোভ বেশি সরকারের উপরে না মানুষ খুশি বেশি? মানুষ অনেকটাই খুশি আছে। তাহলে এই, সামনে এই যে বিধানসভা নির্বাচন কি হতে পারে? এটা আমি কি বলবো বলুন? না না, আমি একটু বন্ধু বান্ধব কি কানে কি আছে? সবাই তো পরিবর্তন চাচ্ছে, এখন কতটুকু হবে এটাই সবার উপর নির্ভরশীল। যে এত কাজ হলে পরিবর্তন মানুষ কেন চায়? মানুষ জানে একজন যদি সবাই একভাবে 10 বছর থাকে তাহলে সমস্যা আছে, একটু পরিবর্তন, মুখটা পরিবর্তন হলে অনেক ভালো লাগবে, এটাই। পরিবর্তনটা বেশি শোনা যাচ্ছে না রাখাটাই বেশি শোনা যাচ্ছে? পরিবর্তনটা বেশি শোনা যাচ্ছে। কি নাম আপনার? মদন দাস। গত 10 বছর যথেষ্ট উন্নয়ন হয়েছে সমস্ত দিক দিয়ে। মোটামুটি সাধারণ মানুষের যা যা করণীয় তা মোটামুটি যা করবার করেছে। তো আমরা বিধানসভা গত লোকসভায় তৃণমূল এখানে পিছিয়ে ছিল বিজেপির কাছে, এটা কেন হয়েছে? সেটা মানুষ বলেছে, সেটা বলতে হবে না। আর বিধানসভা লোকসভা আলাদা টাইপের ভোট হয়, তো লোকসভা ব্যাপারটা একটু অন্যরকম, বিধানসভা আলাদা। আর কি কি কাজ বাকি আছে? তো বাকি বলতে অনেক রকম কাজই বাকি আছে, তবে ম্যাক্সিমামটা হয়েছে। সাধারণ মানুষের জন্য অনেক কিছু করেছে। সে 2 টাকা কিলো চালের থেকে শুরু করে বিভিন্ন রকম প্রকল্প সরকার ঘোষণা করেছে সাধারণ মানুষের। আপনারা বিধানসভা কেন্দ্রে লড়াই কার কার মধ্যে হবে? কোন দলের সাথে কোন দল? লড়াইটা মূলত এখানে তৃণমূল এবং সিপিএম এর হওয়ার সম্ভাবনা বেশি। কি নাম? দিলীপ ঘোষ। বলেন না কি কি হয়েছে? হ্যাঁ, কি কি হয়েছে? কি উন্নয়ন, কিছুই তো বুঝতে পারছি না আমি উন্নয়ন। কিছুই বুঝতে পারছেন না? না, কেন? করোনা করে সব এই যে 8 মাস যে লকডাউন ছিল, তার জন্য যে মানুষের কাজকর্ম যে ঠিকমতো করতে পারছে না, এগুলো কি করে চলবে সংসারটা মানুষের? তার জন্য তো কোনো ব্যবস্থা সরকার কিছু করছে না তো ঠিকমতো সবারই। যারা গরিব মানুষ তাদের দেখছে না, বড় বড় লোকে যে দেখছে, তো এভাবে কি করে সংসার চালানো যায় সম্ভব? তো দিদির উপরে রাগ বেশি না দাদার উপরে রাগ বেশি? এখন দিদি বলে আর দাদা বলে তো কারোর সঙ্গে না, যার সঙ্গে যে ভালো কাজ করে তার জন্য তার দিকে দেখতে হবে। আপনি যে যেখানে বসে আছেন এটা কোথায় জায়গাটা? এটা দিদির জায়গা। দিদির জায়গা। পিছনে দেখেন একটু। হ্যাঁ দেখেছি। কি আছে পিছনে? হ্যাঁ, পিছনে কি আছে? সেই জন্য আগে যাক কিছু। হ্যাঁ, ভেঙে গেছে না? হ্যাঁ, তো কতদিন হলো এরকম বিয়ে করে গেছে? প্রচুর দিন, অনেক দিন পরে আছে, হ্যাঁ, প্রায় 8-9 মাসের ওপরে। ঠিক করছে না? না, কেন? কেন করছে না কি করে বলবো? কেন করছে না সে আমি কি করে বলতে পারি বলেন? যদি না করে তাহলে কি করা হবে? এটা তো করারই দরকার। এটা এই যে এগুলো ভেঙে ঝুড়ে পড়ে আছে, এগুলো তো ঠিক করার দরকার। লোকজন বসতে পারে না এসে, এর জন্য ব্যবস্থা নিচ্ছে না তো। আর বলার কিছু নেই আমার। কি নাম আপনার? বাবু মন্ডল। কাজ আর কি হয়েছে? হ্যাঁ, আপনার এলাকায় গত 10 বছরের লাইট, তারপর ড্রেনের ব্যবস্থা সব কিছুই ভালো। তারপরে এবার বন্যায় বলছে জল জমেছে। সেটা একটা ওটা একটু জমেছিল, সেটা তৃণমূল থেকে ঠিক করে দিয়েছে। ঠিক করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তৃণমূল থেকে সরকার পরিবারে একটু জল জমেছিল, তৃণমূল থেকে ঠিক করা হয়েছে। তো আমার অত সমস্যা নেই। আর এই রাস্তার যানজট একটু হয়, সপ্তাহে একদিন থেকে একটু বেশি হয়। এখানে 8 বার থাকে রেডিমেডের হাট জয়গাছিতে, জয়গাছিতে একটু শনিবার দিন 8 বুধবারে মানুষ বলছে প্রতিদিন নাকি যানজট হয়। না প্রতিদিন আমরাও এখন দেখলাম যানজট হচ্ছে। কম, 2-5 মিনিট হয়। ওই কেউ হয়তো এলো আমাদের একটু গাড়ি লাগালো, তখন একটু হলো। সব ঠিক আছে। কি নাম আপনার? আমার সজল বলি। তৃণমূল করেন? হ্যাঁ, আমি ডাইরেক্টই বলি আমি তৃণমূল করি। শহরের মূল না সমস্যা কি, যেটা দাবি সরকারের কাছে কি দাবি আপনার? হ্যাঁ, ঠিকই তো আছে। কোনো অসুবিধা নেই।
নাকি ভয় বলছেন না? হ্যাঁ, অনেক মানুষ বলছে অনেক সমস্যা, বিরোধীরা বলছে যানজট, নিকাশি, হ্যাঁ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো সমস্যা নেই তো লোকসভা হারলো কেন তৃণমূল? হ্যাঁ, রাস্তায় যানজট হয়, কোনো যানজট হয় না। কি নাম হয়েছে? ভালো, রাস্তাঘাট উন্নতি হয়েছে। আর কি কি দরকার ছিল? এগুলো হয়েছে। দরকার ছিল কি কি? হ্যাঁ, তো এই হাবড়া বিধানসভা হারলো কেন লোকসভায়? হ্যাঁ, আন্দোলনের অসুবিধা কেমন হয়? হ্যাঁ, সারাদিন লেগে থাকে না? তো সমস্যা কি হয় যানজটের জন্য? উড়ালপুল হলো, ভোট হলেই তো বলে উড়ালপুল দেবো। হ্যাঁ, হ্যাঁ, সব এক, যেই আছে সেই সব। তো লোকসভা নির্বাচনে তো হাবড়া বিধানসভা হেরেছিল, বিধানসভা নির্বাচনে কি সেরকম হতে পারে? কি শুনছেন কানে, আশেপাশের লোকজন কি বলে? হ্যাঁ, আর কি কি করলে ভালো হতো উন্নয়ন? উন্নয়ন তো জোয়ার উন্নয়ন করে। কি নাম আপনার? কি নাম আপনার? হ্যাঁ, বলছি সামনেই তো বিধানসভা নির্বাচন, তো গত 10 বছরে তৃণমূল সরকার কি কি উন্নয়ন করেছে হাবড়ায় যেটা ছিল না, আর কি কি করবেন? দেখুন, বিগত 10 বছরে অর্থাৎ 2011-র আগের হাবড়া আর 2011-র পরের হাবড়া, যদি হাবড়ার মানুষরা চিন্তা করেন তাহলেই পরিবর্তনটা বুঝতে পারবেন। আমি হাবড়ার প্রত্যেকটা মানুষকে বারবার বলি যে আপনারা কেমন ছিলেন আর 11-র পর কেমন আছেন, একবার দয়া করে চিন্তা করবেন। হাবড়ার এই 10 বছরের পরিবর্তনে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং হাবড়ার মাননীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সবথেকে বড় অবদান যেটা, সেটা হচ্ছে এই 10 বছরে হাবড়ার বুকে মাননীয় মন্ত্রী বিধায়ক শান্তি শৃঙ্খলা আইনের শাসনটা প্রতিষ্ঠা করেছেন। আগের হাবড়া মানে বোম, গুলি, খুন, জখম, তোলাবাজি। আর এই 10 বছরে হাবড়ার মানুষ বোমের আওয়াজ শোনেনি, গুলির আওয়াজ শোনেনি। হাবড়ার মায়েদের বোনেদের নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে। মধ্যরাতেও একটা অনুষ্ঠান বাড়ির থেকে সোনার গয়না পরে আমার মায়েরা আজকে বাড়ি ফিরতে পারেন, কোনো অসুবিধা হয় না। 2, হাবড়া হচ্ছে রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ ব্যবসায়িক প্রতিষ্ঠান হাবড়ায়। সেহেতু হাবড়ার ব্যবসায়ীদেরও একটা নিরাপত্তা, তারা যাতে ভালো করে ব্যবস্থা করতে পারেন, তাদের উপর যাতে কোনো তোলাবাজি বা কোনো রকম কোনো অন্যায় অত্যাচার না হয়, সেই ব্যবস্থাও মাননীয় বিধায়ক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক করেছেন। আর এরপর বিগত 10 বছর প্রভূত উন্নয়ন হাবড়া শহরের বুকে হয়েছে। মাটির রাস্তাগুলো কংক্রিটের রাস্তা হয়েছে, সোলিং রাস্তাগুলো কংক্রিটের হয়েছে, নতুন নতুন পিচের রাস্তা হয়েছে, প্রচুর আমরা রাস্তা করেছি। একই সাথে হাবড়া শহর দিনের হাবড়া রাতের হাবড়ার মধ্যে কোনো পার্থক্য নেই। আনুমানিক প্রায় 15,000 LED পোল হাবড়া শহরে বসেছে গলিতে গলিতে। তার ফলে হাবড়া রাতের হাবড়া দিনের হাবড়ার থেকে কোনো অংশে কম নেই। হাবড়ার এই 10 বছরে আমরা প্রত্যেকটা বাড়ির থেকে প্রতিদিন গার্বেজ কালেকশনের ব্যবস্থা করেছি। এই হাবড়া শহরে বাংলা আবাস যোজনার মাধ্যমে আমরা 11,000 মানুষের বাড়ি স্যাংশন করেছি, যার মধ্যে প্রথম থেকে চতুর্থ লট অব্দি প্রায় 7,000 মানুষের বাড়ির কাজ এখন চলছে। তার মধ্যে প্রায় 3,500 বাড়ির কাজ শেষ হয়ে গেছে এবং প্রত্যেক বাড়ি পিছু ইউনিট পিছু
রাজ্য সরকার 2,29,800 টাকা করে দিচ্ছেন, বেনিফিশিয়ারি 25,000 টাকা দিচ্ছে। সেহেতু এর ফলে হাবড়া শহরের একখানা ব্যাপক পরিবর্তন হয়েছে। হাবড়া শহরে মাটির বাড়ি, টিনের বাড়ি, বেড়ার বাড়ি আজকে প্রায় দেখাই যাচ্ছে না। বাকি যাদের বাড়ির কাজ শুরু হয়নি, এই নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে গেল, পঞ্চম এবং ষষ্ঠ লটের বাড়ির কাজ শুরু হবে। একইভাবে বামফ্রন্টের আমলে এক একটা ওয়ার্ডে 10 জন, 12 জন, 15 জন, 20 জন করে ছিল যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা পেতেন। অর্থাৎ টোটাল হাবড়া শহর খুলে হয়তো 500 মানুষও ভাতা পেতেন না। আজকে হাবড়া শহরে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, অক্ষম ভাতা মিলে প্রায় 17,000 পরিবার আজকে ভাতা পাচ্ছেন মাসে 1,000 টাকা করে। এরকম যেমন মানে ডেভেলপমেন্ট হয়েছে, একইভাবে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের মধ্য দিয়ে আমরা হাবড়া শহরে খাদ্যসাথী, প্রায় প্রত্যেকটা পরিবারকে আমরা খাদ্যসাথী কার্ড দিয়েছি। যে খাদ্যসাথী কার্ডের মধ্যে দিয়ে মানুষ বিনা পয়সায় রেশন পাচ্ছেন। আমরা হাবড়া শহরে 48,000 পরিবারকে স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছি, যে কার্ডের মধ্যে দিয়ে বছরে 5 লক্ষ টাকা অবধি পরিবারের চিকিৎসা নিশ্চিত হয়েছে আজকে স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে দিয়ে। একইভাবে আমার বোন আজকে স্কুলে পড়লে কন্যাশ্রীর টাকা পাচ্ছে, আমার বোন বিবাহযোগ্যা হলে রূপশ্রীর 25,000 টাকা পাচ্ছে, আমার ভাই বোন যারা 9-10-এ পড়ছে তারা সবুজ সাথীর সাইকেল পাচ্ছে, যারা 12-এ পড়াশোনা করছে তারা ট্যাব পাচ্ছে, আমার যারা শ্রমিক ভাইরা রয়েছেন যারা বাড়িতে এবং বিভিন্ন জায়গায় কাজ করেন, তাদের সামাজিক সুরক্ষার মধ্যে দিয়ে তাদের পরিবারের নিরাপত্তাকে আমরা সুনিশ্চিত করেছি। এছাড়াও রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের মধ্যে দিয়ে মানুষ উপকার পাচ্ছেন। আর একই সঙ্গে হাবড়ার মানুষের জন্য তাদের পরিশ্রুত পানীয় জল দেওয়ার জন্য নৈহাটির গঙ্গা থেকে আজকে একটা প্রকল্প করে নৈহাটির থেকে আবালসিদ্ধি, অশোকনগর, হাবড়া হয়ে গাইঘাটা অবধি জল প্রকল্প হচ্ছে। হাবড়া শহরের 270 কিলোমিটার এলাকায় পাইপলাইন বসবে, কোথাও আগে বসছে, কোথাও পরে বসবে, কিন্তু আগামী 1 বছরের মধ্যে হাবড়া শহরের প্রায় 50,000 পরিবারকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং হাবড়ার মাননীয় বিধায়ক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত দিয়ে হাবড়ার 50,000 পরিবারকে একই দিনে গঙ্গার পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেব। এছাড়াও হাবড়া হসপিটালের একটি বড় ডেভেলপমেন্ট হচ্ছে, প্রায় 450 বেডের হাবড়া হসপিটাল নির্মাণ হতে যাচ্ছে আগামী দিনে, যেখানে সব রকম চিকিৎসার সুযোগ সুবিধা থাকবে। এবং হাবড়া পৌরসভাও একইভাবে 3টে হেলথ সেন্টার এবং 8টা উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে দিয়ে আমরা মানুষকে চিকিৎসা পরিষেবা দিচ্ছি। একটা সার্বিক হাবড়ার উন্নয়ন রয়েছে, কিন্তু তারপরেও বেশ কিছু যেমন কাজ আমরা করেছি, কিছু কাজ আমাদের এখনো করতে হবে এবং সেই কাজেই আগামী 5 বছর আমরা মন দেব। তার মধ্যে প্রথম হচ্ছে হাবড়ার একটা নিকাশি ব্যবস্থা। আমরা একখানা স্ট্রং ওয়াটার প্রজেক্ট পুরো হাবড়া শহরের জন্য আমরা তৈরি করেছি, তার ডিপিআর জমা হয়েছে। আগামী বিধানসভা নির্বাচন মিটে গেলে আমাদের প্রাথমিক লক্ষ্য হবে যে হাবড়ার প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে আমরা আমাদের নিকাশি নালার ব্যবস্থা করব এবং হাবড়ার মানুষকে আগামী দিনে প্রত্যেকটা পরিবারকে পরিশ্রুত গঙ্গার পানীয় জল দেব। এবং হাবড়ার যে যানজটের সমস্যা এখনো রয়ে গেছে, সেই বিকল্প রাস্তার সংস্থান করে আমরা কি করে এই যানজট থেকে হাবড়ার মানুষকে পুরোপুরি রিলিফ দেবো, সেই প্রকল্পগুলোই আমাদের মেন ক্রাইটেরিয়ায় থাকবে। এবং সব থেকে বলছি, 10 বছরে হাবড়ায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, সেই আইনের শাসনকে প্রতিষ্ঠা বজায় রেখে হাবড়ার মায়েদের, বোনেদের এবং ব্যবসায়ী বন্ধুদের সবার নিরাপত্তা দেওয়াটাই আমাদের লক্ষ্য। আচ্ছা, আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে হাবড়া বিধানসভা এলাকার যে গ্রামীণ এলাকা অর্থাৎ পঞ্চায়েত এলাকা, সেখানকার উন্নয়ন কেমন হয়েছে? দেখুন, মাননীয় বিধায়ক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সারা হাবড়া বিধানসভারই উন্নয়ন করেছেন। যেমন হাবড়া শহরের করেছেন, একইভাবে আমাদের যে 4টে পঞ্চায়েত হাবড়া বিধানসভার মধ্যে রয়েছে, সেই জায়গাও একইভাবে যে যে উন্নয়নগুলো করা দরকার, রাস্তাঘাট থেকে ভাতা, জলের প্রকল্প থেকে শুরু করে মানুষের পাশে থাকা, সেগুলো কিন্তু একইভাবে গ্রামের জন্যও হয়েছে। সেটা কুমড়ো বলুন, সেটা পৃথিবী বলুন, সেটা রাউতারা বলুন, সেটা মস্তন্দপুর 2 বলুন, সব জায়গায় পর্যাপ্ত উন্নয়ন হয়েছে। কিন্তু তারপরেও বলছি, বহু কাজ আমরা করেছি, এখনো বহু কাজ আমাদের করতে হবে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আগামী 5 বছরে আমরা সেই কাজগুলো পরিপূর্ণ করব। যে গত লোকসভার নিরিখে যদি দেখা যায় হাবড়া বিধানসভা আপনাদের হাতছাড়া হয়েছিল, সেটা কতখানি রিকভার? দেখুন,
বিধানসভা নির্বাচন আর লোকসভা নির্বাচন এক হয় না, লোকসভা নির্বাচন আর পৌরসভা নির্বাচন এক হয় না। এক একটা নির্বাচন এক একটা আঙ্গিক হয়। লোকসভা নির্বাচনে সারা ভারতেই আপনি যদি দেখেন যে দক্ষিণের 4টা রাজ্য আপনার কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং উত্তরের একটা রাজ্য পাঞ্জাব বাদে সারা ভারতবর্ষেই একটা গেরুয়া ঝড় বয়ে গেছে এবং ভারতবর্ষে বিজেপি 303টে সিট নিয়ে ভারতবর্ষের ক্ষমতায় এসেছে। বাংলাও তার ব্যতিক্রম হয়নি, বাংলাও 18টা সিট তারা জিতেছে। আমাদের হাবড়া শহরও আমাদের পরাজয় ঘটেছে। এর কারণ হচ্ছে সেই সময় একটা জাতীয়তাবাদী আবেগ কাজ করেছে। আমাদের কাশ্মীরের পুলওয়ামায় 42 জন সিআরপিএফ জওয়ান শহীদ হওয়া এবং তাকে কেন্দ্র করে পাকিস্তানের বালাকোটে বোমা বর্ষণ, এটা নিয়ে একটা মানুষের মধ্যে জাতীয়তাবাদী আবেগ ছিল। একই সঙ্গে একদিকে যেমন প্রধানমন্ত্রী হিসাবে বিজেপি নরেন্দ্র মোদীকে প্রজেক্ট করেছিল, বিরোধীরা সম্মিলিতভাবে কোনো মুখকে প্রজেক্ট করতে পারেনি, সেখানে দ্বিগুণিত ছিল। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী চেয়েছি, কেউ রাহুল গান্ধীকে চেয়েছে, কেউ চন্দ্রবাবু নাইডুকে চেয়েছে, কেউ শরদ পাওয়ারকে চেয়েছে, কেউ মুলায়ম সিং যাদবকে চেয়েছে। সেহেতু বিরোধীরা দ্বিখণ্ডিত ছিল। তারই সুবিধা লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল। কিন্তু এই নির্বাচনটা হবে বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন আর হাবড়ার বিধায়ক কে হবেন সেটা নিয়ে। বাংলাও মমতা ব্যানার্জির বিকল্পে কোনো মুখ্যমন্ত্রীর মুখ নেই। বাংলার মানুষ বাংলার মেয়েকেই মুখ্যমন্ত্রী হিসাবে চাবেন। আর একইভাবে হাবড়ার বুকে বিগত 10 বছরে জ্যোতিপ্রিয় মল্লিক যে উন্নয়ন করেছেন, হাবড়ার বুকে যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেছেন, স্বাধীনতার পর তরুণকান্তি ঘোষ বাদে তার সমকক্ষ আর কেউ নেই। সেহেতু হাবড়ার মানুষ যখন বিধানসভা নির্বাচনে ভোট দিতে যাবেন, তারা জ্যোতিপ্রিয় মল্লিক বাদে অন্য কাউকে ভোট দেওয়ার কথা চিন্তা করবেন না। আপনি দেখে নেবেন লোকসভা নির্বাচনে হাবড়ায় যে নির্বাচন হয়েছে তার সম্পূর্ণ বিপরীত নির্বাচন হবে। এবং গত বিধানসভা নির্বাচনেও হাবড়া শহর থেকে জ্যোতিপ্রিয় মল্লিক 25,000 ভোটে জয়ী হয়েছিলেন। রাজ্যের মধ্যে সম্ভবত দ্বিতীয় হাইয়েস্ট পৌরসভার মধ্যে লিড তার ছিল। এবারও তার ব্যতিক্রম হবে না। গতবারের যে ফলাফল, সেই ফলাফলকেও ছাপিয়ে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া শহর থেকে এবার আরো বেশি ভোটে লিড দিয়ে জিতবেন। তার নাম আর ডেজিগনেশন? আমি নীলিমেশ দাস, পৌর প্রশাসক, হাবড়া পৌরসভা এবং যুব তৃণমূল কংগ্রেসের কর্মী। রাউতাড়া, বিথিবা, কুমড়ো ও মসলন্দপুর 2 গ্রাম পঞ্চায়েত ছাড়াও হাবড়া পৌরসভা নিয়ে এই হাবড়া বিধানসভা কেন্দ্র। হাবড়া বিধানসভা কেন্দ্রে কিন্তু উন্নয়ন নিয়ে শাসক বিরোধী দলের অনেক রকম অভিযোগ আছে, চাপানুতর আছে। শাসক এবং বিরোধীদের মধ্যে একটা মিল আছে যে অনুন্নয়ন নিয়ে, তা হলো এই হাবড়ার উপর দিয়ে চলে গেছে যশোর রোড। যে যশোর রোডের যানজট, সেটা কিন্তু শাসকও বলছে তারা করতে পারেনি। বিরোধী বাম, বিজেপি এবং কংগ্রেস তারাও বলছে তারা করতে পারেনি। হাবড়া বিধানসভা এলাকায় কি কি উন্নয়ন হয়েছে? দেখুন, এখানে এক কথা হচ্ছে উন্নয়ন কিছু হয়নি। বিশেষ করে মন্ত্রী যিনি হয়েছেন, আমরা খুব আশায় বুক বেঁধেছিলাম যে হাবড়ার উন্নয়ন, কিন্তু এখানে হাবড়া যানজঞ্জাট, এটা উনি প্রমিস করেছিলেন যে হাবড়া 2টো ব্রিজ তৈরি করবে, যেটা রেল ব্রিজ হবে এবং রেল তাতে টাকা স্যাংশন করেছে, উনি জায়গা দিতে পারেন। এখানে রাস্তা বড় করবার জন্য গাছ কাটতে পারেননি, এখানে হকারকে পুনর্বাসন দিতে পারেননি, এখানে উনি হায়ার এডুকেশন করবেন কথা দিয়েছিলেন, হায়ার এডুকেশন উনি দিতে পারেননি। এখানে উনি বলেছিলেন দুর্নীতিমুক্ত একটি প্রশাসন দেবে, মিউনিসিপ্যালিটি এখানে দুর্নীতিমুক্ত করতে পারেনি, কাটমানিতে নিমজ্জিত। এবং এখানে পৌরসভা 2 বছর ইলেকশন করে না আমাদের এখানকার প্রিয় খাদ্যমন্ত্রী। এখানকার উন্নয়ন বলতে একটা স্তব্ধে পরিণত হয়েছে। এখানে বন্যার জলে মানুষ 1 মাস ভুগেছে, বন্যার পরেও মানুষ 1 হাঁটু জল নিয়ে ঘরের মধ্যে বসবাস করেছে। একটি বাচ্চা শিশুর মৃত্যু হয়েছে, মন্ত্রীর কানে জল গেছে, তারপরে উনি কিছু বুস্টার লাগিয়েছিলেন, সেই জল নিকাশি করতে আরও 23 দিন সময় লেগেছে। এই হচ্ছে আমাদের উন্নয়ন। হাবড়াতে উন্নয়নে ব্যর্থ, কলেজে কলেজে শিক্ষক নিগ্রহ, আর উনি বলছেন আমি উন্নয়ন করেছি। ভারত সরকার 2 টাকা কিলো চাল দিয়েছে, এরা বলছে আমরা দিয়েছি। বাংলার মানুষকে বোকা বানাচ্ছে। 3,68,000 টাকা
আবাসন প্রকল্পে প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছে, এরা তাতে বলছে নীল সাদা রং করে দিয়ে আমরা দিই। এখানে বললো একটি মেডিকেল কলেজ হবে হাবড়াতে আমাদের রুগী পরিষেবা পাওয়ার জন্য, কিন্তু এখানে রুগী পরিষেবা দূরের কথা, ওখানেও নীল সাদা রং করে দিয়েছে, বিল্ডিং হয়েছে, ডাক্তারবাবু নেই, ডাক্তারবাবু আছে তার কম্পাউন্ডার নেই, কম্পাউন্ডার আছে সিস্টার নেই, সিস্টার আছে তো নার্স নেই, তো অবস্থায় পরিণত হয়েছে, একটা খাটালে পরিণত হয়েছে, কালার ছাড়া কিচ্ছু নেই। বাংলায় আমরা একটি হাবড়া পৌরসভায় বিজেপির ভোট ছিল, বাণীপুর শ্মশানকে আমরা ডেভেলপমেন্ট করেছি। আমরা বললাম এখানে ইলেকট্রিক চুল্লি করতে হবে, উনি কমিটমেন্ট করলেন বিধানসভার আগে যে এখানে ইলেকট্রিক চুল্লি দেবে। সেই শ্মশানের ডেভেলপমেন্ট করেনি, ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা হয়নি, জল নিকাশি ব্যবস্থা একটা ভঙ্গু অবস্থায় পরিণত হয়। ভারত সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করেছে আর জল প্রকল্পের জন্য। গঙ্গা অ্যাকশন প্ল্যানের মাধ্যমে একদম নৈহাটি থেকে বা হালিশহর থেকে গঙ্গার জল আসবে, হাবড়ার মানুষ পরিষেবা পাবে, অশোকনগরের মানুষ পরিষেবা পাবে। কিন্তু সেখানে সেই পাইপ এখনও আমাদের হোমের পাশে আর সেই পাইপ পড়ে আছে, আর উনি এখনও রাস্তা খুঁড়ে যাচ্ছেন। আর নতুন রাস্তা তৈরি করা, সেই রাস্তাকে আবার তিনি ক্ষত বিক্ষত করে সেখানে পাইপলাইন বসান, মানে একই রাস্তাকে দুবার করে টেন্ডার দিচ্ছে। হাই টেনশন হাইলাইট, হাইমাস লাইট, একবার ত্রিফলা দিলেন, তা তুলে নিয়ে চলে গেলেন নিজের দলের লোকেদের দিয়ে। তারপরে দিকে হাইমাস লাইট দিয়েছেন। কালবৈশাখীর ঝড় এবং আমফান ঘটনার পর যে সমস্ত লাইট পোস্ট নষ্ট হয়েছে সেখানে নতুন করে লাইট পোস্ট বসেনি। গ্রাম বাংলার অসহায় মানুষ যাদেরকে ভারত সরকার 5 কিলো চাল এবং 1 কিলো ডাল দিল, আর এরা বলছে আমরা দিয়েছি। ভারত সরকার মায়েদের জন্য আর 500 করে টাকা দিয়েছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে, এরা বলছে আমরা দিয়েছি। আমরা প্রধানমন্ত্রী আর কৃষি বিমার উপরে যে নজর দিয়েছি, আর সেই কৃষকদের জন্য আমরা একটা টাকা বরাদ্দ করেছি 6,500 টাকা সারা বছর ধরে, এরা সেটা নিতে ব্যর্থ। এখানে তৃণমূল কংগ্রেস গ্রাম বাংলায় গিয়ে শুধু হিন্দু মুসলমান সুশ্রী দিচ্ছে, কিন্তু ডেভেলপমেন্ট বলতে কিছু নেই। আমাদের এখানে নাংলার বিল একটা অচল অবস্থা, একটা বন্ধা নাংলার বিল পরিণত হয়েছে। সেখানে তার কোনো নদীর নাব্যতা বাড়ায়নি, সেখানে কোনো সংস্কার নেই, সেখানে কৃষকরা সেই নদীর জল নিতে পারে না এবং সেখানে মাছ চাষ পায় না। এই হচ্ছে আমাদের হাবড়ার একটি বেহাল অরাজকতা পরিস্থিতি। হাবড়া ঘুরে দেখা যাচ্ছে রাস্তাঘাট হয়েছে, হাবড়া ঘুরে দেখা যাচ্ছে বিদ্যুতের খুঁটি আছে, হাবড়া ঘুরে দেখা যাচ্ছে কিছু পাকা ড্রেনও হয়েছে। আর তৃণমূলের দাবি যে হাবড়ায় আগে আইনের শাসন ছিল না, চুরি ছিল। যদিও পুলিশের পরিসংখ্যানও একই কথা বলে। আমরা যদি বাম আমল দেখি তো গত 11 সালের আগে তাহলে প্রতি সপ্তাহে একটা করে চুরি হাবড়ায় লেগেই থাকতো। এখানে চুরি এমন একটা অবস্থায়, দুর্ভাগ্য আমার হাবড়া ব্লক বিডিও অফিসার, তার ঘরে চুরি হয়, তার ঘরে নিরাপত্তা নেই। এই তো আমাদের বিধায়ক। আমাদের কাছে অবাক, হাবড়ায় এমন কোনো গ্রাম নেই যেখানে চুরি হচ্ছে না। পুলিশ চেষ্টা করছে, কমেছে, কোনো অংশেই কমেনি। অনেকগুলো প্রচার হচ্ছে, অনেকগুলো প্রচার হচ্ছে না। যদিও মিডিয়ার দৌলতে আমরা কিছু জানছি, কিছু মিডিয়া তাদেরকে ফেভার করছে বলে ওটাকে একদম মিনিমাইজ করে নিচ্ছে, আলোচনার ভিত্তিতে অ্যাডজাস্ট করে নিচ্ছে। আমরা এখানে যেটা দেখছি ড্রেন হয়েছে, সেই ড্রেনের জল নিকাশি ব্যবস্থার কোনো ক্লিয়ারেন্স নেই, লেআউট নেই, যে জলটা যাবে কোথায়। আজকে এখানে একটা মশার উপদ্রব তৈরির ব্যবস্থা হয়েছে ওই ড্রেন। ডেঙ্গুর উপদ্রব এখানে প্রত্যেক বছর হয়, যদিও এবছর এখনো প্রকোপ দেখা যায়নি, কিন্তু আমরা চাই না যে এখানে মানুষ রোগে ভুগুক। আজকে কিন্তু মানুষের মধ্যে এটা প্রশ্ন জাগছে, ড্রেন হলো সেই ড্রেনের জল কেন সরে না। এরকম অনেকগুলি রাস্তা আছে। আমরা 93তে ক্ষমতায় এসেছিলাম পৌরসভায়, আমরা অনেকগুলি রাস্তা ঝামাবাড়ির কাজ করেছি, কালো পিজের প্রলেপ দিয়েছি। আমরা হাবড়া শহরে ঢালাই রাস্তা দিয়েছি, কিন্তু এরা যে ঢালাই রাস্তা করলো, বিশেষ করে 1 নম্বর গেট থেকে কৈপুকুর মোড় পর্যন্ত, যেখানে মানুষের বাড়ির জায়গা নিলেন, অথচ তার বিনিময়ে তাকে সৌজন্যবোধও দেখালেন না। ক্ষমতার দেখিয়ে তারা জায়গা নিয়ে নিলেন। তারা বলছে যে রাস্তার উন্নয়ন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মানুষকে তো বলা উচিত ছিল যে আপনার জায়গাটা নিচ্ছি, আপনি রাস্তা তো পাকা হয়েছে, ঢালাই দিয়েছে। কিছু রাস্তা পাকা হয়েছে, সেটা তো পুরনো টেন্ডারও ছিল, আর তাই ওনারা করেছেন। এটা তো দায়বদ্ধতা, আরও ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল। আপনাকে অন্তত এরকম 25টা রাস্তা দেখিয়ে দেবো কমপক্ষে, যে রাস্তা ভঙ্গুর অবস্থা পরিণত। আচ্ছা, তো আমরা যদি দেখি 93 সালে পৌরসভায় বিজেপি এসছে, আমরা যদি দেখি 19-এর লোকসভা নির্বাচনে বিধানসভার গুলোর মধ্যে হাবড়া বিধানসভা কেন্দ্র বিজেপি লিড দিয়েছে, তৃণমূল কংগ্রেস হেরেছে এবার 20,000 মার্জিন। 21-এর বিধানসভা নির্বাচনে কি হতে পারে? 21-এর বিধানসভা নির্বাচনে আমরা অল্প টার্গেট নিয়েছি যে হাবড়া বিধানসভায়
আমরা মাত্র 55,000 ভোটে লিড দেওয়ার সম্ভাবনা আমরা ভাবছি, বা দলের কার্যকর্তা মানুষের সেন্টিমেন্ট তাই মনে হচ্ছে। ভাবনা আর জেতা দুটো আলাদা। আমরা জিতবো বলেই আশাবাদী, আর ভাবনা না থাকলে জেতা যায় না। তো সবাই তো বলছে জিতবে, বাম বলছে জিতবে, জোটের প্রার্থী জিতবে, কংগ্রেস বলছে জোটের প্রার্থী দেখুন, জিতবে। জনগণের পরিসংখ্যানই শেষ কথা বলবে। সবাই আশা করছে, এসইউসি একটি রাজনৈতিক দল, তারা বাংলার মানুষের জন্য যথেষ্ট লড়াই আন্দোলন করে, তারাও বলছে জিতবে। কিন্তু ভোট ভাবতে হবে তাদের পার্সেন্টেজ অফ ভোট কত, আর বিজেপির পার্সেন্টেজ অফ ভোট কত। পাশাপাশি আরেকটাও একটা অভিযোগ দেখা ওঠে, অন্যান্য রাজনৈতিক দল সাইনবোর্ড হওয়া, তথাকথিত আপনাদের অভিযোগ সাইনবোর্ড হওয়া, কংগ্রেসেরও যে অ্যাক্টিভিটিজ আছে, বারাসাত জেলা বিজেপির সাংগঠনিক যে জেলা আছে সেখানে যে 5টা বিধানসভা কেন্দ্র আছে সেখানে সেই অ্যাক্টিভিটিজ নেই। কি করে জিতবেন এই? দেখুন, আমাদের অ্যাক্টিভিটিস আছে বলেই অল ইন্ডিয়া বিজেপির যুব সংগঠনের সভাপতি তিনি একটি মোটরসাইকেল র্যালি রিসেন্ট করেছেন। এখানে রাজ্য বিজেপির যুব সভাপতি তিনি তার এখানে আন্দোলন করেছেন, গুমাতে একটি বড় জনসভা করেছেন। আমাদের দেগঙ্গা আর রিসেন্ট যে পরিবর্তন যাত্রা হয়েছে, দেগঙ্গা টু সারা জেলা রত্তলাতে আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী এসে সভা করেছে। না, এটা একাংশ বিরোধী রাজনৈতিক দল বলছে, কিন্তু দুপুরবেলায় অন্য রাজনৈতিক দল কার্যক্রম করে দেখুক যে কতটা তাদের সংখ্যা দাঁড়ায়। আমরা ভারতীয় জনতা পার্টির নির্বাচনের মধ্যে কংগ্রেস বলছে 21-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ 2রা মে, তারপর কিছু রাজনৈতিক দলকে খুঁজে পাওয়া যাবে না, অস্তিত্ব থাকবে না, তার ভিতরে একটা একদম BJP ঠিক বলেছে যে নিজের দলকে খুঁজে পাবে কিনা খুব সন্দেহ কংগ্রেস। আমাদের কাছে খুব দুঃখের, অল ইন্ডিয়া পার্টি আমাদের কম্পিটিটর কংগ্রেস, কিন্তু কংগ্রেস আজকে হারিয়ে যেতে বসেছে। কংগ্রেসের অস্তিত্ব বাংলার মাটিতে খুবই ক্ষীণ। মালদা মুর্শিদাবাদ ছাড়া কংগ্রেস মানে রাজনৈতিক দলটি খুব দূরবীন দিয়ে দেখার মতন মনে হয়। তা হাবড়া বিধানসভায় আপনারা এলে কি কি করবেন? হাবড়া বিধানসভায় প্রথম হচ্ছে আমাদের বাংলা স্লোগান সোনার বাংলা করব। সোনার বাংলার মধ্যেই হাবড়ার প্যাকেজ আছে। হাবড়ার ডেভেলপমেন্টে আমরা স্বাস্থ্যকেন্দ্রের বেহাল পরিস্থিতিকে ঘোরাবো। আমরা এখানে নির্দিষ্ট সরকারি কর্মচারী আর তাদেরকে ডিএ বাড়াবো, এবং ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসলে আমরা এখানে নারী সুরক্ষা দেব। আমরা এখানকার জল নিকাশি সুব্যবস্থা রাখবো, এবং নির্ধারিত সময় পৌর নির্বাচন হবে, এবং মানুষ তার রায়ে যে কোনো রাজনৈতিক দলকে সম্মতি দেবে, আর তারাই পৌর ভোট চালাবে। হাবড়া পৌর এলাকার উন্নয়ন এবং গ্রামীণ পঞ্চায়েতের লুটেরাজের হাত থেকে আমরা ভারতীয় জনতা পার্টি বাঁচাবো। মানুষ বলছে, আপনি যেটা বললেন না এখনো, সেটা হচ্ছে যশোর রোডের যানজট, সেই যানজটটা নাকি এখানকার মূল সমস্যা। হ্যাঁ, আমি সে কথা বললাম তো, মন্ত্রী 10 বছর আগে কমিটমেন্ট করেছিলেন। আপনি তার তো আগে এখনো বললেন না যে আপনি করবেন আপনারা ক্ষমতায় এলে। আমরা তো অবশ্যই করবো। ভারত সরকার আমাদের, আর এক সরকার ডবল ইঞ্জিনের সরকার হবে। এটার পরে আমরা রেলের আগে হাত দেবো, এবং এখানকার পুনর্বাসনের জন্য আমরা তাদের পূর্ণাঙ্গ ব্যবস্থা নিচ্ছি, পরিকল্পনা আছে। আমরা হাবড়াকে বৃহত্তর মহকুমা করব, যাতে আমাদের আর বারাসাতে দৌড়ে না যেতে হয় মানুষের জন্য। কারণ পুলিশ মহকুমা হচ্ছে, এবার পাবলিক মহকুমা হবে, যেটা এখানে এসডিও বসবে, এখানে কোর্ট হবে, এখানে আইন ব্যবস্থা চালু হবে। কি নাম আপনার? বিপ্লব হালদার, ভারতীয় জনতা পার্টি জেলা সহসভাপতি। হাবড়া বিধানসভা কেন্দ্রে শাসক তৃণমূল যা যা বলেছিল সেগুলো কি কি হয়েছে আর কি কি হয়নি? বলেছিল যা, তার ধার কাছ দিয়ে তারা যেতে পারেনি। হাবড়া বিধানসভা শহর অঞ্চলের, বিশেষ করে পৌর অঞ্চলের বেসিক যে সমস্যা, পানীয় জল, প্রতি নির্বাচন আসে পাইপ খোঁড়া শুরু হয় এবং রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, তারপরে আবার রাস্তা নির্মাণ হয়। কাটমানিটানি প্রসঙ্গে আমি যেতে চাইছি না। 2 নম্বর উড়ালপুর, প্রতি নির্বাচনের মুখে সয়েল টেস্ট হয়েছে কতবার হাবড়াবাসী জানে, আজ পর্যন্ত সেটার কোনো সুরা হাবড়াবাসী দেখতে পারেনি। যেটা যানজট নামক যে জীবন যন্ত্রণা প্রতিদিন হাবড়াবাসীকে ফেস করতে হয়, তার কোনো স্থায়ী সমাধান আজও পর্যন্ত এই 10 বছরে উদ্যোগটাও আমরা লক্ষ্য করিনি। হাসপাতাল নীল সাদা রং হয়েছে, রোগী পরিষেবার যন্ত্র, যে বেসিক যন্ত্রপাতি পরীক্ষা নিরীক্ষা করবার জন্য প্রচন্ড ঘাটতি, বেডের অভাব, নিচে শুয়ে থাকে রোগীরা, ফলে এটাও বিপর্যস্ত। স্মার্ট সিটির একটা বিরাট বিরাট বিজ্ঞাপন হয়েছিল, বিজেপির লিস্টে নাকি হাবড়া ছিল, এবং সেটা এই দলটা অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে অনুকরণে
নাম বদল করে, বিজেপিও তাই করে, তা মানুষের কাছে নিজের প্রকল্প বলে প্রচার করে। সে স্ত্রী সাথী যত কিছু আছে সবই অনুকরণ করে। তারপরে ধরুন আরেকটা বর্জ্য পদার্থ ডাম্পিং গ্রাউন্ড, তার রূপায়ণ এই 10 বছরে সম্ভব হলো না। শুনেছি জমি কেনা হয়েছে, কিন্তু পুরাতন আমলে, বামফ্রন্টের আমলের যে কেনা জমি, তার নির্মাণ কার্যটাকে সম্পন্ন করা শুধু দলবাজির কারণে, রাজনৈতিক সদিচ্ছার অভাবে সেটা সম্পন্ন হয়নি। ফলে সেখানে আমাদের কাউন্সিলরের সহযোগিতা, অর্থাৎ বাম কাউন্সিলরের সহযোগিতায় এই ডাম্পিং গ্রাউন্ডের একটা মানে অস্থায়ী কাজে সাহায্য আমাদেরকেই করতে হয়েছে হাবড়াবাসীর স্বার্থে। সেটা 24 নম্বর ওয়ার্ড। লাইট, বিদ্যুতায়ন, আর বিদ্যুতের মূল্য তো জানেন পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দিতে হয়, যা নিয়ে মানুষ অতিষ্ঠ। মিটার ভাড়া যা দিতে হয়, এই যে বিদ্যুৎ জলে এর ট্যাক্সেশনটা কোথা থেকে আসে? হাবড়াবাসীর মাথা থেকেই নেওয়া হয়। ফলে এর জন্য একটা পরিকল্পনা থাকার দরকার ছিল, সেই ফেস চেঞ্জ করার। এটা আমরা বারবার বলা সত্ত্বেও এটা সম্ভব হয়নি। কিন্তু মানুষ জানেন না, আলো দেখছেন, আলোকিত হচ্ছেন, কিন্তু এর মাসুল যে হাবড়াবাসীকেই গুনতে হচ্ছে তার ঘরের মিটারের মাধ্যমে, সেটা বুঝতে পারছেন না। এবং মূল্যটাও রাজ্য সরকার সবচেয়ে বাড়িয়েছে, তার অংশীদার এই 10 বছরে নিশ্চয়ই একজন বিধায়ক, তাকে দায় নিতে হবে। তারপরে কথা হচ্ছে যে আমফান, যে ঝড়, ক্ষতিগ্রস্তদের নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটা বহুল প্রচারিত। আমরা লিস্ট চেয়েছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন লিস্ট দেওয়া হবে। হঠাৎ করে সে লিস্ট আমরা হাবড়া পৌরসভায় পাইনি, পঞ্চায়েতে গিয়ে আমরা পাইনি। এগুলো মানুষের অভিজ্ঞতা আছে। দুর্নীতি স্বজন পোষণের তো চূড়ান্ত। এমনকি হাবড়া পৌরসভায় যারা অস্থায়ী কর্মী ওরা নিয়োগ করেছেন, তাদের জীবন যন্ত্রণার কথাও আমাদের বামপন্থীদের কাছে তারা এসে মানে খানিকটা দুঃখ করে এবং চোখের জলও ফেলে। আমরা তাদের জন্য লড়াই করেছি, তাদের মানে বেতন বৃদ্ধি সহ স্থায়ীকরণের জন্য আমরাই বারবার ডেপুটেশন দিয়েছি। আর হচ্ছে ধরুন পৌরসভা এবং পঞ্চায়েত, এগুলো কেন, তার তো একটা বেসিক পলিসি নির্ধারণ করতে হয়। মানুষের উন্নয়ন মানে রাস্তাঘাট এইসবের বিষয় নয়, এই পরিষেবার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর পেছনে একটা ক্রয় ক্ষমতার জায়গা, অর্থাৎ স্থায়ী সম্পদ তৈরি করা। যেমন আমাদের আমলে এখানে অনেক কিছু, পৌরসভাটারই জন্ম হয়েছে বামফ্রন্ট আমলে। পঞ্চায়েত ব্যবস্থাকে ঢেলে সাজানোর পেছনেই বামফ্রন্ট আমল। দুয়ারে সরকার, তো সরকারটাকে মানুষের দুয়ারে আনা মানে পঞ্চায়েত রাখা, লোকাল স্বায়ত্ত শাসনকে প্রতিষ্ঠিত করা। স্বাস্থ্যসাথীর নামে এই ক্যাম্পেইন, যেটা হচ্ছে আর একটা কি বলবো ধাপ্পাবাজি। সেটা তো জানেন যে 8,000 কত কোটি টাকা হচ্ছে স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দ রাজ্য সরকারের, আর এর যে প্রিমিয়াম দিতে হবে 10 কোটি মানুষের জন্য, বা 2 কোটি 2.5 কোটি এখনো পর্যন্ত গ্রাহক হয়েছে, ফিরে আসছে হসপিটাল থেকে, বা রোজই খবর আসছে 2-1 সাহায্য পেয়েছে। এই ধাপ্পা মানে দুয়ারে সরকারকে কেন্দ্র করে কি বলবো একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেছে, এবং এ নিয়ে মামলাও হয়েছে। রুটি কাপড়া মাকান, এটা হচ্ছে প্রধান উন্নয়ন। মাকান যদি বলেন ঘর বাড়ি, এই যে ঘর বাড়ি HFA, হাউস ফর অল, যেটা অতীতে JNNURM এর প্রেক্ষিতে তৈরি হয়েছিল, 1 লাখ টাকার বাড়ি পরে 3.5 লাখ টাকা বা 3,68,000। এই বাড়ি যেন এই মন্ত্রীরা দিচ্ছে, অমুক দিচ্ছে, পৌরসভার একটা রাজনৈতিক দলের কৃতিত্ব বা মমতা ব্যানার্জির কৃতিত্ব, এসব নয়। UPA 1 গভর্নমেন্টে 100 দিনের কাজ থেকে শুরু করে আপনার খাদ্য সুরক্ষা, যেটা খাদ্য সাথী বলে চালাতে চায়, এই আইন থেকে শুরু করে, অর্থাৎ নীতি, আইন, পদক্ষেপ, এইটা তো আগে পলিসি মেকিং তৈরি হবে, সেটা হয় একটা আইনসভায়। সর্বোচ্চ আইনসভা হচ্ছে পার্লামেন্ট। সেখানে UPA 1 এর এই ফসল বিজেপিও ভোগ করছে। বিজেপি ভোগ করছে মানে তাকে নাম পাল্টে দিয়ে নিজের মানে কেরামতি দেখাচ্ছে। তৃণমূলও তাকে আবার নাম পাল্টে দিয়ে নিজের প্রোডাক্ট বলে পরিচালনা করার চেষ্টা করছে। ফলে মানুষের যে ক্রয় ক্ষমতা বাড়েনি, অর্থাৎ বেকারি, দারিদ্র, অর্থাৎ এই জায়গাটাকে সুস্থায়ী রূপ দিতে পারেনি। একটা পঞ্চায়েত পৌরসভার স্থায়ী সম্পদ তৈরি করতে হয়, মার্কেট করতে হয়, যেখান থেকে পৌরসভার নিজস্ব আয়ের ব্যবস্থা তৈরি হয়। সেগুলো
বামফ্রন্ট আমলে যা তৈরি হয়েছে পঞ্চায়েতের ক্ষেত্রে বা পৌরসভার ক্ষেত্রে, একটা ওই 10 বছরে নিদর্শন দিতে পারবেন না যে একটা হেভি প্রজেক্ট, একটা স্থায়ী সম্পদ যেটা তৈরি করতে পেরেছে। ফলে শুধুমাত্র নীল সাদা রং করা এবং বিজ্ঞাপন দেওয়া, মানে একটা রাস্তা হলেও অমুকের অনুপ্রেরণায়, অমুকের সৌজন্যে বা অমুকের তহবিল থেকে প্রদত্ত অর্থে এইরকম ভাবে যে প্রচার, এই প্রচারটা একটা ফাট টাইপের প্রচার। আমরা তো এতে বিশ্বাস করি না। বিধানসভায় পরিকল্পনা কি, লোকসভায় পরিকল্পনা কার, নীতি কি নিচ্ছ, আইন কি হচ্ছে, শুধু ভিক্ষে ভাতা, স্ত্রী, সাইকেল বা এইসব দিয়ে তো হয়। ভাতাও যদি বলেন, এই আইন বামপন্থীদের দাবি দীর্ঘদিনে, তার ফলে এটা তৈরি হয়েছিল। ফলে এই দিয়ে মানুষকে যে উপভোক্তা বানিয়ে তাকে অব্লিগেটেড করে রাখার রাজনীতি, এটা বেশি দিন চলে না। ফলে একদিকে পাহাড় প্রমাণ দুর্নীতি, স্বজন পোষণ, এবং তার পাশাপাশি শুধুমাত্র ভিক্ষা দিয়েই মানুষকে জয় করবার যে একটা প্রক্রিয়া পশ্চিমবাংলায় চালু হয়েছিল, তার একটা অবসানের জায়গায় যাচ্ছে। এবং পরিশ্রুত জল, এই ট্যাঙ্কগুলোতে যান, জলকে টেস্ট করে দেখুন, সেটা তো হচ্ছে না। গঙ্গার জল কবে আসবে, এই বিধানসভা পার হয়ে যাবে, তারপরে আবার কি হবে জানি না, এ কাজ হবে। আবার কারা নাকি সোনার বাংলা করতে আসছে, যেখানে যেখানে সোনার রাজ্য করতে গেছে সেখানকার অবস্থা পশ্চিমবাংলার মানুষ পুরোটা অবগত হতে পারেননি, নিশ্চয়ই হবেন, যে সেখানেও চূড়ান্ত ফেইলিওর, যার জন্য দেখবেন যে ভারতীয় জনতা পার্টি তার গ্রাফ যেখানে যেখানে ক্ষমতা এসছে পরবর্তী নির্বাচনে কমেছে। এখানেও যারা আশা করছেন সেটা সংগঠিত হবে না। ফলে উন্নয়ন, মানুষের উন্নয়ন, অর্থাৎ ক্রয় ক্ষমতা, স্থায়ী সম্পদের উন্নয়ন, যেখানে মানুষ করে খেতে পারে, সেই এলাকার আয় বৃদ্ধি হতে পারে, তা দিয়ে মানুষের পরিষেবা বা অন্য ব্যবস্থা করার যে পরিকল্পনা এবং নীতি এবং তার জন্য আইন, এটা আইনসভাগুলোতে তৈরি হয়, পার্লামেন্ট, বিধানসভা, এবং তাকে অনুসরণ করে স্বায়ত্তশাসন ব্যবস্থা পঞ্চায়েত পৌরসভায় তৈরি করতে হয়, যেগুলো হয়নি। আর এই পৌরসভার দুর্নীতি নিয়ে আমি এখানকার বিরোধী দলনেতা ছিলাম, প্রচুর দুর্নীতির কথা আমরা উল্লেখ করেছি। অতীতে 3,70,00,000 টাকা গায়েব হয়ে গিয়েছিল, এখানে কোনো হিসেব ছিল না, এখানে কোনো অডিট হতো না। এসব গুলো পরবর্তীকালে একটু মেকআপ টেকআপ করে একটা ফিকটিশিয়াস ফিগার দিয়ে মানুষের সামনে উপস্থিত করতে হয়েছে। কিন্তু চেয়ে পাওয়া যায় না কখনো যে আপনি একজন নাগরিক হিসেবে আপনার অধিকার আছে, রাইট টু মানে ইনফরমেশন, আর কে যদি করেন এখানে কিছু পাবেন না। আমি করেছি অনেকবার, পাওয়া যায়। হাবড়া বিধানসভা এলাকার যে গ্রামীণ এলাকাগুলো আছে সেখানকার উন্নয়ন কেমন আছে? আর কিছু রাস্তা নির্মাণ করতে গেলে বামফ্রন্টের কথা প্রসঙ্গে এসে যাচ্ছে। মাটির রাস্তাটা যারা তৈরি করেছিল, যেখানে রাস্তাই ছিল না, তাহলে রাস্তার জন্ম দেওয়া, তাকে মোড়াম দেওয়া, এই পর্যন্ত করার পরে কিছুটা পিচ দিয়ে যাওয়া, তার পরবর্তীকালে তার উপর প্রলেপ লাগানো এবং লাল সাদা রং করা, এইটুক ছাড়া আর কোনো কাজ সেই অর্থে সম্পন্ন হয়নি। আর যা কিছু পলিসি যদি বলেন, পঞ্চায়েতের একজন প্রধান তৃণমূল কংগ্রেসের, সে যদি বলেন সে হতে পেরেছে, ভোটে নির্বাচিত হতে পেরেছে বামফ্রন্টের জন্য, কারণ বামফ্রন্ট পঞ্চায়েত এবং পৌরসভাগুলোকে শক্তিশালী করেছে, অর্থাৎ সরকারগুলোকে মানুষের দুয়ারে তারা এনে গেছিল। ফলে সেই কারণে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পেরেছে, জয়ী হয়েছে। আর জয় টয় গত পৌর নির্বাচনের কথা কি বলবো, সে তো ওই জন্য বলা হয় যে আমাদের অন্তত বুথে যেতে দিন। এবারে স্লোগান হচ্ছে আমাদের বুথে যেতে দেওয়ার অধিকার দেওয়া হোক। মানুষ এটা চাইছে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে, এবং অন্যান্য জায়গায় বিজেপির ক্ষেত্রেও দেখা গেছে তারা কিভাবে ভোট করে, সেখানেও তাদের ক্ষেত্রে আমাদের এই আবেদন। এবং পঞ্চায়েতে বিডিও বা আমলারা, এরা তো মানে আমরা দেখেছি এদের কোনো স্বকীয়তা বলতে কিছু নেই। এরা পড়াশুনো করে লার্নেড মানুষ, তারা নিজেদের জায়গায় বসেছেন ঠিকই, কিন্তু একটা হাফ লার্ন মানুষ এসে তাকে উদ্বস করাচ্ছে। এই জিনিস পশ্চিমবাংলার মানুষ 10 বছর, হাবড়া কেন, পশ্চিমবাংলায় সর্বত্রই ঘটনা ঘটেছে। টেবিলের তলায় পুলিশ অফিসারকে লোকানো থেকে শুরু করে কি না হয়েছে, কান ধরে উদ্বস করতে হয়েছে, চড়থাপড় খেতে হয়েছে, ধমক শুনতে হয়েছে, এটা প্রতিনিয়ত মানুষ দেখছে। ফলে এই অপমানে অপমানিত জনসাধারণ
হাবড়া না সারা পশ্চিমবাংলায় জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে এবং সে জবাব সঠিকভাবেই দেবে। এই ভ্যাকুয়ামটা নেওয়ার জন্য ধর্মীয় সুরসুরি দিয়ে আরেকটি দল বড় ফুল নিয়ে যে এসছে, যারা সমৃদ্ধ হচ্ছে এই দুর্নীতিপরায়ণগুলো মানুষগুলো অর্থাৎ নেতৃত্বকে নিয়ে সমৃদ্ধ হচ্ছে, ফলে এই সমৃদ্ধির বিরুদ্ধেও মানুষ ভালোভাবে নেবেন না এবং আগামী দিনে যে জোট তৈরি হচ্ছে এই সমুচিত জবাব দুই দলকে দিয়ে জোটের জয়কে একেবারে সম্পূর্ণ সম্ভাবনাময় ক্ষেত্র প্রস্তুত করেছে। সমীক্ষা টমীক্ষা আমরা বিশ্বাস করি না, কিন্তু তাতেও তারা এদেরকে দূরে রাখতে পারেনি। 12% থেকে 20% উইদাউট আইএসএফ তারা গত সিএনএসে তারা রিপোর্ট দিলেন। তার মানে বুঝতে পারছেন কোন জায়গাটা যাচ্ছে। ফলে ব্রিগেড সভাও তার একটা বিরাট প্রতিফলন, ঐতিহাসিক সমাবেশ। বিজেপির ব্রিগেড 60 লক্ষ টাকা খরচ করেছে শুধু গাড়ির পেছনে, গাড়ি ঘোড়া সাপ্লাই দেওয়ার জন্য। আর আমাদের কমরেডরা নিজেদের কাছে মানুষের কাছে কৌটা নাড়িয়ে ভিক্ষা তুলে স্বতঃস্ফূর্তভাবে গেছে, সেটা আপনারা জানেন। ফলে 10 বছর পশ্চিমবঙ্গকে, শুধু হাবড়া না পশ্চিমবাংলাকে ছাড়খাড় করে দেওয়া হচ্ছে। আর শুধু কসমেটিক ডেভেলপমেন্টকে মানুষের সামনে আনা এবং তাকে বিজ্ঞাপিত করার মধ্য দিয়ে মানুষের মনকে জয় করার চেষ্টা করছে। এটা বেশি দিন স্থায়ী হবে না, হয়নি, তার প্রমাণ আগামী নির্বাচনে মানুষ দেবে। কি নাম? রিজিনন্দন বিশ্বাস, সিপিআইএম, উত্তর 24 পরগনা জেলা। তৃণমূল সরকারের আমলে কি কি উন্নয়ন হয়েছে আর কি কি হয়নি? বিশেষত হাবড়া বিধানসভায় খুব একটা উন্নয়ন হয়নি। আমি একটু হাবড়া বিধানসভা করলে একটু পুরোনো স্মৃতিতে ফিরে যেতে হবে। হাবড়া বিধানসভায় একটা টাইমে মানে 72 সালে এখানকার এমএলএ ছিলেন হচ্ছে তরুণ গান্ধী ঘোষ। উনি শিল্প বাণিজ্য মন্ত্রী ছিলেন হাবড়া, এবং ওনার হাত দিয়ে ধরুন হাবড়া চৈতন্য কলেজ, স্প্রিং মিল, রাধা কেমিক্যাল, হসপিটাল এবং বিভিন্ন স্কুলগুলো, প্রাইমারি স্কুল, এগুলো সবই ওনার আমলেই হয়েছে। সমস্ত স্কুল কলেজ, হাবড়া হোম, ভেজিটেরিং কলেজ, ফিজিক্যাল কলেজ সবই ওনার আমলে হয়েছে। বামফ্রন্টের 34 বছরে টুকটাক কাজকর্ম, রাস্তাঘাট এগুলো হয়েছে। আর এটা বামফ্রন্ট আমলে হাবড়াতে হয়েছে, কারণ হাবড়ায় আগে আগুন লাগলে আপনার বারাসাত কিংবা বনগাঁ থেকে ফায়ার ব্রিগেড আসতো, এটা বামফ্রন্ট করেছে। আর চতুর্থ উনি হাবড়ায় আছেন, উনি 10 বছরে মিলে আছেন। এবার উনি টুকটাক লংজমগুলো উনি করেছেন, কিছু কিছু রাস্তাঘাট হয়েছে, সামান্য কিছু লাইট ফাইটগুলো লাগানো হয়েছে, কিন্তু পুরোনো বিল্ডিংগুলো নতুন করে নীল সাদা রঙের প্রয়োগ করেছে। এই নতুন করে হাবড়ায় কোনো রকম কোনো কিছু মানে খুব একটা হয়নি। তারপর হাবড়াতে বেকারের সংখ্যা খুব, এবং আপনারা জানেন হাবড়া বড় বাজারের পরেই হাবড়া একটা বিজনেস সেন্টার। হাবড়া শহরটাও বড় শহর, প্রচুর সোনার দোকান, বিভিন্ন নামী কোম্পানির কাপড়ের দোকান এবং সোনার থেকে আরম্ভ করে কাঠের পাইকারি। সেই ক্ষেত্রে হাবড়াতে বিজনেসের জায়গাটা থাকা সত্ত্বেও অল্প বয়সী ছেলেদের যারা পাস করে আছে, যারা নতুন করে পাস করেছে, মেধাবী ছাত্রদের খুব একটা চাকরি বাকরি হয়নি। কিছু ছেলে রয়েছে তৃণমূলেরই লোকজন, তাদের কিছু ছেলে রয়েছে। হাবড়ার সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে রাস্তা আর জল নিকাশি। হাবড়াতে কোনো জল নিকাশি নেই। হাবড়ার যে ড্রেনগুলো ছিল গত দিনে, সেগুলো ম্যাক্সিমাম আপনার জায়গায় বাড়িঘর হয়ে পুরোটিং হয়ে বিক্রি হয়ে বাড়িঘর হয়ে গেছে, জল জায়গায় দাঁড়িয়ে পড়ছে। এবং আপনারা দেখেছেন, আপনারা যেহেতু সাংবাদিক, কিছুদিন আগে যে বড় বর্ষাটা হয়ে গেল হাবড়াতে, এত পরিমাণ জল জমে গেছিল, একটা 6 মাসের বাচ্চা খাট থেকে পড়ে ঘরের মধ্যেই জল খাট থেকে পড়ে মারা গেছিল। এবং এটা খুব লেখালেখি হয়েছিল এবং আপনাদের বৈদ্যুতিক চ্যানেলেও এটা দেখিয়েছিল, সব চ্যানেলে। ঘটনা হচ্ছে সেরকম কোনো খুব একটা কোনো কাজ হয় না হাবড়াতে। হাবড়াতে যা হয়েছে গত দিনে, পুরোনো দিনের সেই কাজটাই হাবড়াতে রয়ে গেছে। আর রাস্তাঘাটের সমস্যাটা খুব, রাস্তাঘাটে গিয়ে বড় সমস্যা
রাস্তাঘাটে আপনার হাবড়া যে যশোর রোড, এই যশোর রোডে কয়েকবার আপনার সমস্যা বেঁধেছিল, করেছিল। আমার তো মনে হয় হাবড়া যশোর রোড, হাবড়া বাজারের যশোর রোডের পাশে যেসব ব্যবসায়ীরা আছেন তারা খুব ভালো, তাদের একটা বিকল্প ব্যবস্থা করে যশোর রোডটা অনায়াসে করে নেওয়া যায়, কিন্তু এইটাই খুব দেখছি না আমরা। কারণ আমাদের যশোর রোডের পাশেই বাড়ি, হাবড়াতে যখন জ্যাম লেগে যায়, কোনো আপনার অ্যাম্বুলেন্স যায়, কোনো মায়ের ডেলিভারি হতেই হয়, তখন খুব সমস্যা দেখা দেয়। তখন আমরা যারা রাজনীতি করি, এরা শ্রমিক ও যুব কংগ্রেসের ও টোটাল এদের টিমটা নিয়ে হাবড়াতে আপনার ওই কাজকর্ম করে, ওই রাস্তা ক্লিয়ারের। এইবার সেটা কতক্ষণ সে করতে পারে? কোনো অ্যাম্বুলেন্স আটকে গেলে ওদের যুব কংগ্রেসের টিমটাকে ছাড়িয়ে দেয়। এইটাই আপনার রাস্তা জল নিকাশি। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তৃণমূলের তরফ থেকে একটা দাবি করা হচ্ছে বাম আমলে এখানকার আইন শৃঙ্খলা অবনতি ছিল। আবার পুলিশের পরিসংখ্যান যদি দেখি তাহলে এমন কোনো সপ্তাহ ছিল না যে সপ্তাহে হাবড়া বাজারে চুরি হতো না। গত 10 বছরে সেটা নাকি কমেছে অনেকটাই। না, আইন শৃঙ্খলা খুব যে উন্নতি হয়েছে সেরকম না। ঘটনা হচ্ছে বামফ্রন্ট আমলে যারা আইন শৃঙ্খলা ভঙ্গ করতো তারা তো সবই তৃণমূলের দিকে, তারা তো সবাই তৃণমূলের দিকে। কেউ কমরানি করছে, কেউ এ করছে, সে করছে, সেই সব সবগুলো রাস্তায় চলে গেছে তৃণমূলের দিকে। সুতরাং এ ব্যাপারে ওদের খুব একটা উৎসাহ আর আমার মনে হয় না যে উচিত হবে। কারণ এখানে আপনার প্রশাসনিক চাপে বলুন, নানা রকম চাপে বলুন, এরা এখন সবই তৃণমূলের দিকে, বামফ্রন্টের দিকে একবারে, বামফ্রন্টের দিকে ছিল একটা টাইমে, এরা এখন তৃণমূলে বিরাজ করছে। এটা আগামী দিনে আপনার অন্য দলের দিকেও যেতে পারে, কারণ এর তো কোনো রং থাকে না। আমরা যেমন পারফেক্টলি ধরুন আমরা একটা দল করি, কংগ্রেস দলটা করি, আমি 40 বছর ধরে দলটা করছি। ও যেমন যুব কংগ্রেস করে, জাতীয় কংগ্রেসটা করে, এদের তো ক্রিমিনালের কোনো রং থাকে না। সুতরাং এরা একবার ওদিকে আছে, এখন এদিকে আছে, এইভাবে চলছে। আর একটা বিষয় সেটা হচ্ছে লোকসভা নির্বাচনে এই হাবড়ায় কিন্তু হেরেছে, বিধানসভা হাতছাড়া হয়েছিল। এবার এই 21 বিধানসভাতে কেমন হবে? ঘটনা হচ্ছে গতবার এখানে যিনি জিতেছিলেন তিনি প্রায় 40,000-এর উপরে ভোটে জিতেছিলেন, কিন্তু আমরা লোকসভা নিরিখে দেখলাম উনি প্রায় 20,000-এর মতো পিছিয়ে আছেন। আমাদের 24টা ওয়ার্ডে উনি পিছিয়ে আছেন। প্লাস আমাদের হাবড়া বিধানসভায় 4টে অঞ্চল, মৎস্যপুর, কুমড়ো, ইটিবা, গাঁওতা, এই 4টে অঞ্চল আর 24টা ওয়ার্ড নিয়ে হচ্ছে আমাদের হাবড়া বিধানসভা। এইবার এর মধ্যে উনি অঞ্চলগুলো থেকে আরম্ভ করে সবটাই হেরে গেছিল। এর এফেক্টটা পড়ছিল আপনার পঞ্চায়েত ইলেকশনে হাবড়াতে বেশি হতো। আমি মানে হয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই, কিন্তু আমি যেহেতু আপনি হাবড়ার কথা জিজ্ঞেস করছেন, আমি হাবড়াটা নিয়েই বলছি। পঞ্চায়েতে মানে হাবড়া তো হেডলাইন হয়ে গেছিল আপনাদের সাংবাদিকদের কাছে। আপনারা দেখেছেন 3টে প্রায় আপনার স্পট ডেট কোনো ইয়েতে, মানে মার্চ অ্যাকশনে, সেইখানে আপনার পঞ্চায়েতে সেই এফেক্টটা হাবড়া আপনার লোকসভায় করছিল। বিধানসভাতে আমরা জিতব, বিধানসভায় আমাদের চোখ জিতবে। হাবড়ার মানুষ অপেক্ষায় আছে। আমরা যথেষ্ট কাজ করেছি বিধানসভায়। আমরা যারা কংগ্রেস করি, আমরা 25 বছর যে ক্ষমতায় ছিলাম পশ্চিমবাংলায়, আমাদের বিধানচন্দ্র রায় থেকে আরম্ভ করে আমাদের সিদ্ধার্থ শঙ্কর রায় যথেষ্ট কাজ করেছে। তার সাথে 34 বছরের সিপিএম যথেষ্ট কাজবাজ করেছে। আমরা তো আশাবাদী আমরাই জিতব। এটা এখন জনগণের উপরে, সবই তো জনার্দন। তো জনগণ কি বলছে, তৃণমূলকে জেতাবে না? আমরা জনগণ, ঘটনা হচ্ছে জনগণের পাশটা বুঝতে বোঝা এবার খুব মুশকিল হচ্ছে, প্রচন্ড মুশকিল হচ্ছে। ধরুন আমরা যখন যাচ্ছি তখন বলছে না না আমরা তো আপনাদের দিকেই আছি, চিন্তা করবেন না, আপনাদের দোষকেই আনবো।
জোটের প্রয়োজন। আবার ধরুন ওরা আর যে দলগুলো আছে তারা যাচ্ছে, নিশ্চয়ই জনগণ তাদের ওই একই কথা বলছে। জনগণের পাঁচটা যদি কেউ এবার আগাম কিছু বলে, আমার মনে হয় সে খুব একটা ঠিক বলবে না, খুব বোঝা দেয়, খুব বোঝা দেয়। তো তৃণমূল কংগ্রেস তো অনেক কিছু দিয়েছে, ধরুন স্বাস্থ্যসাথী 5 টাকা কিংবা এইবার ঘটনা হচ্ছে তৃণমূল কংগ্রেস কতদিন আছে? 10 বছর। স্বাস্থ্যসাথীটা আনলো কতদিন আগে? আমার কথা হচ্ছে আমি যদি 10 বছর থাকি, আমি প্রথম থেকে যদি কাজ করি, আমার ইলেকশনের সময় আমার এই জিনিসগুলো করতে হবে কেন? আমার এই জিনিসগুলো বুকে সিলিন্ডার লাগিয়েও ঘুরতে হবে কেন? আমার পুরো নিয়েও মিছিল করতে হবে কেন? আমার কেন করতে হবে? আমি যদি লোকের জন্যই করে থাকি, করেছে তো কিছু কাজ অতি অবশ্যই, এটা তো অস্বীকার করা যাবে না, করেছে কিছু কাজ। কিন্তু ছাত্রছাত্রীর কথা আপনারা জিজ্ঞেস করলেন, এটা তো আগামী দিনে বলা যাবে, এটা কিন্তু এখন পরীক্ষিত না। স্বাস্থ্যসাথী কিন্তু এখনো আপনার পরীক্ষিত না। আপনি বলুন না, আপনার জানাশোনা কজন স্বাস্থ্যসাথী ইয়ে পেয়েছে, উপকৃত হয়েছে, আপনি নিজে বলুন না। তো এটা তো কদিন আগে আনলেন, তাহলে এই আনাটা যদি আপনার আছে তো 10 বছর, তাহলে এই আনাটা যদি আরো ধরুন বেশি না 2-3 বছর আগেও আনতেন, তাহলে এটা পরীক্ষিত হয়ে যেত। সেটা কি হয়েছে? আমি আপনাকে প্রশ্ন করছি। তো মানুষ কি বলছে? মানুষ কি বলছে কিছুটা বোঝা যায় যে ধরুন মানুষ 2011-তে তো আমাদের সাথে জোট ছিল তৃণমূলে। 2011-তে মানুষের যে চাহিদাটা বোঝা গেছে, 2016-তেও দেখেছি, 2016-তেও আমাদের বামফ্রন্টের সাথে জোট ছিল। আবার এই 2021, এই 2021-এ মানুষের ঠিক বোঝা যাচ্ছে না মানুষ কি করবে। মানুষ, আমি বললাম যে আমরা যখন যাচ্ছি বলছে না না আপনাদের আনবো, আপনাদের জোরের আমাদের হাবড়া থেকে ব্রিগেডে প্রচুর লোক গেছে। ও যুব কংগ্রেস, সুবিধান্ত যুব কংগ্রেস থেকে 3-4 বাস নিয়ে গেছে। বিজেপিরও তো অনেকগুলো বাস। বিজেপির কি গেছে? বিজেপি জানে বিজেপি কি গেছে। সর্বভারতীয় ক্ষেত্রে তো বিজেপি আমাদের প্রথম শত্রু। আবার আমরা একটা শঙ্কায় আছি যে বিজেপি সাথে তৃণমূল তো সংসার করেছে, মানে আমার দুটো মিশে না যায়, এই ভয়টা কিন্তু আমাদের আছে, এই ভয়টা কিন্তু জনগণের মধ্যেও আছে। যার জন্য জনগণ কিন্তু এবার আমার মনে হয় আপনার সাথে দেখা হবে, ইলেকশনের পরেও দেখা হবে, জনগণ এবার একটা বিকল্প কিছু চিন্তা ভাবনা করছে। আবার তো এটাও শোনা যাচ্ছে যে ইলেকশনের পর যদি কিনা একই সংখ্যাগরিষ্ঠতা তৃণমূল না পায়, যদি হাম গভর্নমেন্ট হয়, এই জায়গায় যদি হাম হয়, তাহলে সেক্ষেত্রে কংগ্রেস তৃণমূলকে সমর্থন দিতে পারে। সেটা আমাদের আমরা নিজের তলায় বলবি, এটা আমাদের হাইকমান্ড বলতে পারবে, এর উত্তর আমি দিতে পারবো না। আপনি যেমন বললেন যে না, এর উত্তর আমরা দিতে পারবো না। পশ্চিমবাংলায় কংগ্রেস কর্মীদের ক্ষোভ আছে তৃণমূলের প্রতি, কারণ বামেদের প্রতি ক্ষোভ নেই। বামেদের শুনুন, বামেরা তৃণমূল, বামেরা আমি আপনাকে প্রশ্ন করছি, বলুন তো বামেরা কটা আমাদের এমএলএ ভাঙিয়েছে, কটা পৌরসভা ভাঙিয়েছে, বামেরা কটা আমাদের জেলা পরিষদ ভাঙিয়েছে? বামেদের টাইমে তো কংগ্রেস এক ছিল, এবং বামেদের টাইমে আমরা যেভাবে আন্দোলন করে গেছি, আমরা যে দাবড়ে বেরিয়েছি, এখন আমরা পাচ্ছি না। কারণ পাচ্ছি না হচ্ছে আমাদের দলটাকে কিনতে রক্তাক্ত করে দিয়েছে তিনি। বামেদের আমলে কংগ্রেসের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, কংগ্রেসের হাত কেটে নিয়েছে ভোট দেওয়ার জন্য, প্রচুর অত্যাচার হয়েছে, সেটাকে অস্বীকার করবে না। বাম শোনেন, রাজনৈতিক কারণে কিছু কিছু জায়গায় কমেটে হয়েছে, অস্বীকার করছে, কিছু কিছু কমেটে, সমস্ত পশ্চিমবাংলা হয়নি। তৃণমূলের আমল হয়নি, তৃণমূলের আমলে কংগ্রেসের উপর অত্যাচার হয়নি। সুতরাং কংগ্রেস দলটার প্রতি আমরা যারা এই দীর্ঘদিন ধরে কংগ্রেসে আছি, আমরা দেখেছি যে আমাদেরই দেখি আক্রমণটা বেশি হয়, কারণটা বুঝে পাই না। তবে বামফ্রন্টটা বলে কিন্তু আমরা দুর্বল, বামফ্রন্ট কিন্তু কংগ্রেসকে দুর্বল করেনি। বামফ্রন্ট কিন্তু নিজের রাজনীতিটা বামফ্রন্ট করে গেছে। বামফ্রন্ট জেতার জন্য বলুন, সরকার রাখার জন্য বলুন, তারা তাদের রাজনীতি করে গেছে। কিন্তু তৃণমূল কি করেছে,
তৃণমূল কংগ্রেস দলটাকে দুর্বল করে দিয়েছে। আজকে একটা জিনিস দেখুন, আজকে এখন আফসোস করছে এখানকার তৃণমূলের লোকরা, মালদায় কি হলো, জেলা পরিষদটাই চলে গেল। আমি প্রশ্ন করি তাদের, মানুষ তো টিকিট না পেয়ে যায়, টিকিট পাওয়ার পরে না না, মানুষ টিকিট পাওয়ার পরেও তো গেছে, সরলা মুর্মু গেছে, কি কারণে গেছে? তারপরে এইসব লোকগুলো চলে যাচ্ছে। আজকেও তো আপনাদের চ্যানেলেই তো দেখলাম মনে হয় পানিহাটির দিকে চলে যাচ্ছে। এই আপনাদের চ্যানেল আমি চান করার আগে দেখতে দেখতে মনে হয় পানিহাটির দিকে চলে যাচ্ছে। তাহলে এই লোকগুলো যাচ্ছে কেন? আপনি যদি আমাকে একটা থাপ্পড় মারেন তো আপনাকে অপেক্ষা করতে হবে টুডে টুমোরো একটা থাপ্পড় খাওয়ার। আচ্ছা, আপনার কি মনে হয় আমরা যদি একটু মহাভারতে যাই তখন সেখানে মহাভারতে আছে শকুনি পদ, যে শকুনি কিন্তু একটা ছিল কৌরবকে ধ্বংস করে, সেই জন্যই সে কৌরব পক্ষ নিয়েছে। তৃণমূল কংগ্রেস কি এরকম কোন শকুনি আছে? নিশ্চয়ই আছে, না দেখলে আমাদের দলটার প্রতি দেখুন পুরো টার্গেটটা হচ্ছে আমাদের দলের, কংগ্রেসকে শেষ করে। 2011 সালে আমরা 2011 আসতে 10 বছর আগে আপনাকে আমি একটা প্রশ্ন দেখছি, এটা 10 বছরের কতটুকু বয়স ছিল? সারা দেশ ছুটে বেরিয়েছে, সারা দেশ। এইবার 2011 সালে কংগ্রেস 34 বছর ছিল না ক্ষমতায়। 2011 সালে কংগ্রেস কর্মীরা খুব স্বপ্ন নিয়ে তৃণমূলকে জেতানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিল। আপনি মানুষগুলোর কথা কি, মানুষগুলো গেল কেন তৃণমূলে? শুনুন, এই ক্ষতবিক্ষত কথাগুলো না বললেই ভালো। এগুলো আমাদের স্মৃতিতে সারা জীবন থেকে যাবে। আপনি যেরকম বললেন সিপিএম পিরিয়ডে কংগ্রেস উপর অত্যাচার হয়েছে, আপনারা স্মৃতিটা জিনিসটা দিলেন, কিন্তু তৃণমূল পিরিয়ডেও যেটা হয়েছে সেই স্মৃতিটাও তো উঠে যায় মাঝে মাঝে। মানে কংগ্রেস সবার কাছে মাঠে, কংগ্রেস সবার কাছে, কংগ্রেস উদারনীতি দল, কংগ্রেস একটা প্ল্যাটফর্ম, কংগ্রেস সবার কাছে মার খেয়েছে, সবার কাছে, কিন্তু দাঁড়িয়ে আছে। আপনাকে আমি আরেকটা কথা বলছি শোনেন, এখনো এই যে আপনি আজকে আমার বাইক নিচ্ছেন, আমাদের বাইক নিচ্ছেন, আমরা কোন দল করি? কংগ্রেস করি। তার মানে আমরা প্রায় 43-44 বছর পশ্চিমবাংলার ক্ষমতা নাই, তবু আপনি চলুন, আপনাকে আমি মোড়ে মোড়ে দেখাবো কংগ্রেস 2-4 করে কর্মী পাবেন, অনেক দলে খুঁজে পাওয়া যাবে। আমরা তখন রাস্তায় দাঁড়িয়ে আছি, এখন আমরা ইলেকশনে লড়ছি। গত 16 সালে আমাদের 44টা এমএলএ হয়েছে, এবারও 2টো এমপি হচ্ছে এই ভরাডুবিতে। এখন আমাদের হাবড়া বুকে একটা মিছিল হয়, এই কদিন আগে আমরা একটা বিরাট মিছিল করে এই এদের যুব কংগ্রেসের নেতৃত্বে আপনার ডান দিকেই দেখুন না ছবিটা আছে। তাদের খুঁজে পাওয়া যাবে না বিধানসভা, তাদের খুঁজে পাওয়া যাবে তৃণমূল না বিজেপি। আমার মনে হয় দুটো দলকেই পাওয়া যাবে, দেখবেন আপনি। বিজেপির সর্বভারতীয় দল আপনাদের, না না, সর্বভারতীয় দল তো আমরাও, আপনাদের মুখ সেটাই তো সর্বভারতীয়। তাহলে আপনি যখন সর্বভারতীয় কথাটাই তুললেন, তাহলে বিজেপি যে সর্বভারতীয় দল, আমরাও সর্বভারতীয়, তাহলে আমাদের এই অবস্থা হলো না পশ্চিমবাংলায়, তাহলে বিজেপিরও হতে পারে। সর্বভারতীয় দল হলেই যে একদম গম গম করবে তা তো না। তাহলে আমাদের যদি এই দশা হয়, আমরা আবার পুনরায় ফিরে আসছি, তাহলে বিজেপিরও এই দশা হতে পারে। এখন কিছু মানুষ ছোট্ট চারটা মোবাইল যাচ্ছে, ক্ষমতায় আমরা আসছি, এখানে জনপ্রিয় মূল্যে খাটছে, আমরা ক্ষমতায় আসছি। এবার আপনি একজন সাংবাদিক, আপনি বুঝে নেন, না না আপনারা আমাদের প্রার্থী যদি এখানে জিতবে কজন, যে কোনো বিধানসভায় জিতবে কজন? একজন জিতবে। তাহলে একজন জিতলে বাকি যারা আছে তারা হারবে। তাহলে এখানে আমরা জিতলে আপনি এইবার বিচার করে নিন কে জিতবে, কে হারবে, কে হারবে। মানুষ কি তৃণমূলের উপরে এতটাই ক্ষুব্ধ? আপনি বারবার, আপনি তো বহুত চালাক, আপনি বারবার এক কথা ঘুরিয়ে নিয়ে আসছেন। ক্ষুব্ধ না হলে লোকসভা এলাকার হবে কেন? একটা সাম্প্রদায়িক দল বিজেপি, সে 18টা সিট পেয়ে গেল। বিজেপি তো সাম্প্রদায়িক দল, তাহলে সে 18টা সিট পেয়ে গেল। তাহলে মানুষ কতটা ক্ষুব্ধ না হলে বিজেপি 18টা সিট পায়। হাবড়া বিধানসভা হেরে গেল, আজকে 112টা না 117টা পৌরসভা আমাদের হাবড়া পৌরসভা। আমাদের জেলায় কতগুলো পৌরসভা, কেন ইলেকশন করতে পারলাম না?
তাহলে মানুষ একটা ইলেকশন করলে তো মানুষকে নিয়ে ইলেকশন করতে হবে। তাহলে মানুষ প্রশাসক বসিয়ে রেখেছেন, তাহলে মানুষের প্রতি এদের আর ভরসা নেই। ভরসা নেই বলে আপনার ইলেকশন করতে পারছে না। কি নাম? আমার নাম গোপাল ভট্টাচার্য। তা ভালো থাকবেন, এদিকে আসলে আসবেন।